নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। বিকালবেলা বন্ধুদের সাথে বসে আছি, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতেছি। আমাদের বেকারদের একটাই কাজ, সারাদিন আড্ডা দেওয়া। আলোচনার ভিতরে কোনো ভালো কিছু পারে না, যা আছে হুদাই করে, কেমনে বাস দেওয়া যায় এইসব আর কি। আড্ডার মাঝে হঠাৎ রাফি আসলো, এসে কেঁদে কেঁদে বলল, ভাই আমারে বাঁচা। হালা তুই তো জীবিত আসোস, তো যদি মরে যাইতি বাঁচানোর চেষ্টা করতাম, তা বেশি না একটু, তুই মরলেও ভালো, তো 40-এ খাইতে পারতাম। তখন আরেক বন্ধু বলে উঠল, আরে আলবি তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি বলি, কেন পাগল হবো কেন? বন্ধু বলে, রাফি আব্বা যে কিপটা, ও মরে গেলেও 40-এ খাওয়াবে না। দোস্ত কথাটা ঠিকই বলছিস। তখন রাফি কান্না করতে করতে বলল, দোস্ত, এই সময় ফাজলামি করিস না, নাহলে আমি সত্যি মারা যাব। এই দেখ, বিষ নিয়ে এসছি। বোতলটা হাতে নিলাম, শুকে চেক করে নিলাম, আসলে তো এটা বিষ। কিন্তু ওর কি এমন হয়েছে যে বিষ খেতে যাচ্ছে? আমি তখন বললাম, কি রে তোর হঠাৎ কি হলো? সকালেও হাসি খুশি ছিলি, এখন বিষ খেতে যাচ্ছিস? দোস্ত আমার সব শেষ। দোস্ত কি হয়েছে খুলে বল। আজকে মেঘলার গায়ে হলুদ, কালকে বিয়ে হয়ে যাবে, আমি ওকে ছাড়া বাঁচবো না। দোস্ত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমরা মেয়েটাকে তুলে নিয়ে আসবো। সত্যি দোস্ত, প্লিজ এনে দে ওকে, আমি তোকে হাত জোড় করে বলতেছি। এনে দিব একটা শর্তে। কি শর্ত? আমাদের সবাইকে খাওয়াতে হবে। ওকে দোস্ত। তারপর বন্ধুদের সব প্ল্যানিং বুঝিয়ে দিলাম। শালারা বুঝছে, বাট আল্লাহ জানে হালারা কি ভেজাল পাকিয়ে দেয়। সবাই দোয়া করেন যাতে রাফির হবু বউকে তুলে নিয়ে আসতে পারি। রাতের বেলায় সবাই মিলে যাচ্ছি, আজকে বউ কিডন্যাপ করব। ভাবতে কেমন একটা কিডন্যাপার ভাব চলে আসলো। ওদের বাড়িতে গেলাম, বাহ কত জাঁকজমকভাবে বিয়ে দিচ্ছে। আজকে যেহেতু গায়ে হলুদ, তাহলে অবশ্যই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তাই এখান থেকে বিরিয়ানি খেয়ে যেতে পারলে ভালো হতো। সবাইকে বললাম, দোস্ত আমি একটা প্ল্যান অ্যাড করছি। কি প্ল্যান? দোস্ত দেখ, এখনো কিছু খাওয়া হয় নাই, অনেক ক্ষুধা লাগছে, আগে বিরিয়ানি খাই, পরে সব চিন্তা ভাবনা। দোস্ত ঠিকই বলছিস, চল আগে খেয়ে নেই। তারপর ইচ্ছা মতো বিরিয়ানি খেলাম। আমরা একমাত্র কিডন্যাপার যে কিনা বউ চুরি করতে এসে তাদের বাড়িতে বিরিয়ানি খেয়ে যাচ্ছি। তারপর সবাই সবার জায়গা মতো সেট হয়ে গেলাম। রাফি বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আসছে। আমি প্রথমে জেনারেটর লাইটটা নষ্ট করে দিলাম, পরে মেইন সুইচ অফ করে দিলাম। আর এই সুযোগ পেয়ে নিয়ে আসছি। আর এসে আমাকে মেসেজ দিল। আমি সোজা গাড়িতে উঠে বসলাম। তারপর একটা হোস্টেলের সামনে নিয়ে গেলাম। গাড়ি থেকে নামতে গিয়ে দেখি চাষকি খেয়ে গেলাম, কারণ এখানে 2টা মেয়ে। তখন আমি বললাম, ভূত ভূত। আরে হালাই, ভূত কই থেকে আসবে? এই দেখ, এখানে 2টা বউ। আরে আমরা তো 2জনকেই তুলে নিয়ে আসছি। কি বলিস এগুলো? 2জন কেন? আসলে দোস্ত 2টা মেয়ে সেম সাজে বসে আসছিল, পরে কোনটা বউ চিনতে পারিনি। পরে 2জনের মুখটাই স্প্রে মারছি, পরে 2জনকেই নিয়ে আসছি। সাব্বাস বেটা, তোর বাপের বাচ্চা। এই না হলে তোর আমার বন্ধু। বাট 2টা মেয়ের মধ্যে একটা মেয়েকে খুব চেনা চেনা লাগছে, কোথায় জানি দেখছি। দূর, এই ছোট্ট একটা শহর, কত মানুষই দেখি, ওরাও কোথাও দেখছি। এসব ভেবে লাভ নেই, যা করতে আসছি তাই করি। মেয়ে 2টাকে নিয়ে রুমে আসলাম। রাফিও আসলো, কাজীও রেডি। তখন আমি বললাম, রাফি তোর বউ কোনটা? আরে দোস্ত, চিনতে পারতেছি না, তুই ওদের মুখে পানি মার। ওকে। আমি প্রথম একটার উপরে পানি মারলাম, আর সেটা হলো মেঘলা। মেঘলা রাফিকে দেখে অনেক খুশি। তারপর তাদের বিয়ে দেওয়া হলো, বিয়ে শেষ করলাম। আরে এখন এই মেয়েটাকে কি করা? কোন মেয়ে?
এই যে ওই মেয়ে। আরে এটা তো মিম আপু, ওনাকে নিয়ে আসছেন কেন? মিম নামটা বড্ড চেনা, এইটা ওই মিম না তো? আরে কথা বলছেন না কেন? আরে তোমরা দুজন যেভাবে সাজছিলাম চিনতে পারিনি, তাই তুলে নিয়ে আসছি। আল্লাহ, এখন কি হবে? আমার জীবন তো শেষ। কেন? উনি যদি আব্বুকে বলে দেয়? বলবে না, আমি সেই ব্যবস্থা করতেছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমি ওই মেয়েটাকে নিয়ে বাইরে চলে আসলাম। পরে পানি ছিটিয়ে দিতেই আমি অবাক, এইটা তো আমার এক্স গার্লফ্রেন্ড। তখন ওর জ্ঞান ফিরল, ও আমাকে দেখে অবাক। মিম বলল, তুই এখানে? আরে তুই এখানে? আমি এখানে এলাম কিভাবে? আমার বোন কোথায়? তোর বোনের বিয়ে দিয়ে দিছি, এখন ওরা বাসর করে লুডো খেলছে। কি বলিস? আমি মামাকে সব বলে দিব। তো যা গিয়ে বলে দে, তোর কি ধরে রাখছি। আমরা এসব কথা কাটাকাটি দেখে বন্ধুরা আগে কেটে পড়লো। যাওয়ার সময় বলে চলে গেল, চালিয়ে যা ভাই, হয়ে যাবে। তখন মিম বলল, আমি এখন কি করব? কোথায় যাব? কেন, তোর মামার বাসায় যাবি? আমি চিনি না, আমাকে একটু দিয়ে আয়। আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে, তোরে নিয়ে যাব আর তোর মামা আমাকে ধোলাই দিবে। দিয়ে আসবি না তো? তাহলে আমাকে তুলে এনেছিস কেন? মিম আমার কলা ধরে আছে। তখন একটা পুলিশ গাড়িতে, আর যা হলো তা হলো, পুলিশ আমাদের কাছে এসে আমাকে বলল, কি রে, কাজ করে এখন টাকা দিতে পারছিস না? আমি অবাক হয়ে বলি, কিসের কাজ? আমি কিছু বুঝতেছি না। পুলিশ বলল, থানায় চল, সব বুঝতে পারবি। আকাম করার কি পরিণতি? আমি বলি, আরে স্যার, আমি আকাম কি করলাম? কি কথা বলতেছেন? পুলিশ বলে, এই যে মেয়েটার সাথে ইয়ে করে এখন টাকা দিতে পারতেছিস না, এখন কলার ধরে আছে। আরে স্যার, তেমন কিছু না, আপনি যা ভাবতেছেন তা সম্পূর্ণ ভুল। ভুল কিনা সঠিক সেটা থানায় গেলেই বুঝতে পারবি। আমি থানায় যাব না। পুলিশ লাঠি দিয়ে বাড়ি দিল আর বলল, যাবি না? আমি ব্যথায় বলি, যাব স্যার, যাব। গাড়িতে উঠে বসলাম। এই মিমের জন্য এই অবস্থা। উনি শুধু আমার সাথেই পারে, পুলিশের সাথে কথা বলতে পারে না। একেবারে ভয়ে চুপসে গেছে। মিম যদি পুলিশকে দু একটা কথাও বলতো তাহলেও হয়তো থানায় নিয়ে যেত না। শালা জীবনটা তেজপাতা হয়ে যাবে। মিম এখনও চোখ বন্ধ করে আসছে। থানায় নিয়ে আসা হলো, ভিতরে বসে আছি। দুইজন মশা যেভাবে কামড় দিচ্ছে আমার শরীরের ভিতর রক্তশূন্য করে দিবে। আর মিম এদিকে মোবাইল চালাচ্ছে, বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছে হয়তো। আল্লাহ, এই মশার কামড় থেকে বাঁচাও। আমি মেয়ের কাছে গেলাম, তোর জন্য আজকে এই অবস্থা হয়েছে। আমার জন্য কেন হবে? মুখ সামলে কথা বল। তোর কেমনে বলা উচিত? তোর জন্য মশার কামড় খেতে হচ্ছে, জেল খাটতে হচ্ছে। ভালো হয়েছে, তোর এরকমই হওয়া উচিত। আমি এখান থেকে কিভাবে বের হব সেই আইডিয়া বের করছি। ডিস্টার্ব করিস না। তোকে ডিস্টার্ব করতে ঠেকা পড়ে নাই। আমি এক্ষণে বসে আছি। মশার জ্বালানো অত্যাধিক পরিমাণ বেড়ে গেছে। না, কিছু একটা করতে হবে, নাহলে রক্তশূন্যতায় ভুগতে হবে। এই হালার পুলিশকে ডাক দেই, দেখি শালা কিছু করতে পারে কিনা। পুলিশকে ডাক দিলাম, ও ভাই এদিকে আসেন। পুলিশ বলে, কী হয়েছে? আমি বলি, ভাইয়া আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, বাট এই পুলিশের চাকরি নিলেন কেন? পুলিশ বলে, ভাই সবই কপাল, কপাল খারাপ হলে যা হয়। ভাই বুঝতেছি আপনার দুঃখটা, বাট একটা হেল্প করবেন বড় ভাই? পুলিশ বলে, কি হেল্প? ভাই দেখেন না কত মশা, যদি একটা কয়েল এনে দিতেন। পুলিশ বলে, আচ্ছা ভাই দাঁড়ান, আমি আসতেছি। পুলিশটা মনে হয় ভালো, সহজে রাজি হয়ে গেল। বসে আছি, একটু পরেই একটা কয়েল নিয়ে আসলো। তখন আমি বললাম, ধন্যবাদ ভাইয়া, অনেক বড় একটা হেল্প করছেন। পুলিশ বলে, ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা আমার কর্তব্য ছিল। ভাই, আমি বসে আছি আর বসে বসে সারা রাত ঝগড়া করছি। সকাল হতেই অফিসারটা আসলো, কী রে রাত কেমন কাটলো? আমি বলি, আপনি যে হালে রাখছেন ওই হালেই কাটছে। পুলিশ বলে, বেশি বকিস না, ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিব। শোন, তোদের বাবা মাকে খবর দে, তোদের ছুটিয়ে নিয়ে যেতে বল। আমি বলি, স্যার দেখেন, আমি তো সত্যি কিছু করিনি, আর আব্বা আম্মু এসব বেশি জানলে কষ্ট পাবে, প্লিজ স্যার
একটা সুযোগ দিন, ছেড়ে দিন। মিম বলল, স্যার, আমরা সত্যি কিছু করিনি, ছেড়ে দেন আমায়। মামা জানলে আমাদের মেরেই ফেলবে। পুলিশ বলে, তোর মামার নাম কি? আশরাফ হোসেন। তখন পুলিশ বলে, তুই স্যারের ভাগ্নি হয়ে এরকম একটা কাজ করে বেড়াস, তবে তোদের কাছে দুইটা শাস্তি আছে। এক, তোরা দুজন দুজনকে বিয়ে করবি, না হলে পরিবারকে খবর দিবি। স্যার, আমরা একটু ভেবে নেই। তারপরে দুইজনে অনেক ভেবেচিন্তে দেখলাম বিয়ে করে নেওয়াটাই ভালো, কারণ মিম তার পরিবারে জানতে পারবে না, আমিও আমার পরিবারের এসব জানাতে পারবো না, জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। আর বিয়ে করে নিলে কয়েকদিন পরে ডিভোর্স দিয়ে দিব, এটাই ভালো হবে। মিমও রাজি এই সিদ্ধান্তে। কতক্ষণ পর পুলিশ আসলো, এসে বলল, কী রে, কী সিদ্ধান্ত নিলি? স্যার, আমরা বিয়েই করব। পুলিশ বলল, ওকে। তারপর বিয়ে দেওয়া হলো। বিয়ে পড়ানোর পর আমাকে ছেড়ে দিল। আমি বাসার দিকে যাচ্ছি, মিমও পিছনে পিছনে আসলো। ভাবতে লাগলাম, বন্ধুর বিবাদী থেকে আমিই বিয়ে করে ফেললাম। এখন বুঝলাম কিডন্যাপার হতে হলে নিখুঁত বুদ্ধি লাগে, না হলে অবস্থা হয়ে যাবে। আমি বাসরের সামনে গিয়ে বললাম, কি ব্যাপার, তুই আমার পিছনে পিছনে আসছিস কেন? তাহলে আমি কোথায় যাব? আমি তো এখানকার কিছুই চিনি না। ওহ, ভালো। আমি বাসার ভিতরে ঢুকলাম, দরজা খোলা আছে, আব্বু লাঠি নিয়ে বসে আছে। বুঝছি আজকে আমার কপাল খারাপ। আব্বুর কাছে গেলাম, আব্বু, লাঠি হাতে নিয়ে বসে আছো কেন? তরে পিটামো। কেন আব্বু? রাতে কোথায় ছিলি? মানে ড্যাডি, বন্ধুর শাদি করাইছি। কি মহান এক কাজ করলি, এবার বাড়িতে বিচার আসলে খবর আছে। তখনই মিম রুমে ঢুকে পড়লো। আব্বু মিমের দিকে তাকিয়ে বলল, এই মেয়ে কে তুমি? আসলে আব্বু, আমি ওর বউ। আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিছে। তখন আব্বু আমাকে বলল, কিরে হারামি, তুই না তোর বন্ধুর বিয়েতে গেছিলি? এখন এই মেয়ে কে? মানে আব্বু লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলল, হারামি চুপ থাক। এই এই কই তোমরা, আসো, দেখো তোমার গুণধর ছেলে কি করছে। আম্মু ছোট বোন নিচে আসলো, আর এসে যা করলো তা হলো আব্বুকে জিজ্ঞেস করলো, আরে এটা কে? বউ। মা বলে, কার বউ? তুমি কি আবার বিয়ে করলা না তো? এই আলবি, ঝাড়ুটা একটু নিয়ে আয়। আরে তুমি ভুল বুঝতেছ, ওটা আমার বউ না, তোমার গুণধর ছেলের বউ, যিনি আজকে রাতে এই মেয়েকে নিয়ে পালিয়ে আসছে। মা বলে, ও মা, তাই নাকি? কত সুন্দর বউ, আমার ছেলের পছন্দ আছে। কিরে আলবি, তুই তো আমার সাথে সব শেয়ার করিস, এটা শেয়ার করলি না কেন? আসলে মানে আম্মু, হয়েছে কি? মা বলে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, বিয়ে ঠিকই করে নিয়েছিস, এখন লজ্জা পেয়ে আর কি হবে? মিমো লজ্জায় মাটির দিকে চেয়ে আছে, আর আমার ছোট বোন পিক তোলায় ব্যস্ত। তখন আম্মু বলল, এই যা, তুই বরণডালা নিয়ে আয়। বোন বলে, তোমার জন্য ঠিকমতো পিকও তুলতে পারলাম না। আচ্ছা যাচ্ছি। ছোট বোন যাচ্ছে বরণডালা নিয়ে আসতে। আম্মু মিমকে দেখে অনেক খুশি, এদিকে আমি লজ্জা পাচ্ছি, আর এইদিকে রাগ উঠতেছে। একবার রুমে যাই, বুঝাবো আজকে। আমাকে এই অবস্থায় ফেলে এমন ভাব ধরে আছেন, মনে হয় তিনি কিছুই জানেন না। তখন আব্বু বলে উঠল, আরে তুমি ওদের মেনে নিলা? মা বলে, মানবো না তো কি করব, কত সুন্দর কিউট একটা মেয়ে। বাহ বাহ, ভালোই, মিলেমিশে থাকতে পারলেই হলো। ওকে আমিও মেনে নিলাম। তামা, তোমার নাম কি? মিম। ও, অনেক সুন্দর নাম। তোমার বাসা কোথায়? ঢাকায়। আমার এই ফাজিল ছেলের সাথে পরিচয় কেমনে? মা তখন বলল, আরে তুমি চুপ করো তো, সেসব পরে শুনবো, ওকে রেস্ট নিতে দাও। তারপর বরণডালা নিয়ে বরণ করে নিল। আমি আমার রুমে আসলাম, মিমও আসলো। তখন আমি মিমকে বললাম, কি রে, তুই আমার বউ, সেটা পরিচয় দিতে গেলি কেন? তো কে দেব? আমাকে বিয়ে করছিস, এখন এই পরিচয়ই দিব। শোন, তোর সাথে সংসার করার কোনো ইচ্ছা আমার নাই, তোকে ডিভোর্স দিয়ে দিব। আমারও ঠেকা পড়ে নাই। তুই তোর পরিবারকে কল দে। দিয়ে কি বলবো? তোর যা ইচ্ছা বল।
ওকে। মিম তার পরিবারকে কল দিল আর বলল, হ্যালো আব্বু, আমি বিয়ে করে ফেলেছি। ওপাশ থেকে বলল, তুই বিয়ে করে ফেলেছিস, আজকে থেকে তুই আমার মেয়ে না, আজকে থেকে মনে করব আমাদের মেয়ে মারা গেছে। টুইট টুইট টুইট। হ্যালো হ্যালো। তখন আমি বললাম, তুই এটা বলতে গেলি কেন? সব দিকে দিয়ে প্যাচার লাগাইছিস। তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আল্লাহ, এই শেষরাকে কেন আমার কপালে দিলা? এই আলভি, মুখ সামলে কথা বল। তুই ছ্যাঁচড়া, আর তোর মতো ছ্যাঁচড়া দুইটা নাই। যা যা, প্লিজ বোন, আর কথা বলিস না, তোর কথা শুনলে আমার গা জ্বলে। আমি তোর বোন? ঠিক আছে ভাইয়া। বোন, আমাকে ঘুমাতে দে। ওকে, ঘুমা। আমি কতক্ষণ ঘুমিয়ে নিলাম, 3 ঘন্টা পরে উঠলাম, ফ্রেশ হয়ে খাবার খেলাম। মিম বেড়ে বেড়ে দিচ্ছে, যদিও অনেক রাগ উঠছিল। আম্মু আব্বুর সামনে বলে কিছু বলতে পারিনি। খাবার শেষ করে বাইরে গেলাম, সবাই কেমন অদ্ভুত করে তাকাইছে। শালা নিজে ভিন গ্রহের প্রাণী মনে হচ্ছে, বাট কেউ কিছু বলতে পারছে না। যদি আবার উলট্টোপাল্টা কিছু বলি, তখন ক্লোজ এক ছোটো ভাই আসলো, এসে বলল, ভাই আপনি এটা কেমনে করলেন? আমি বলি, কি করলাম ভাই? কোনো মতাই মানতে পারছি না। দেখ, রাগ তুলিস না, কান নিচে খাওয়ার আগে বল। ভাই আপনি বিয়ে করছেন, আপনাদের বলেন নিয়ে কেন? আমি বলি, তোরে কে বলছে? আপনার ছোট বোন ফেসবুকে আপলোড দিছে, সারা এলাকার সবাই জানে আপনি বিয়ে করছেন। ভাই ট্রিট কবে দিবেন? মেজাজ গরম হয়েছিল, তাই ওর গালে একটা দিচ্ছি, তবুও হালাই কয়, ভাই এই ব্যথা শরীরে লাগছে, মনের ব্যথা কেমনে দূর হবে? মনে অনেক ব্যথা, দাঁড়া তোর ব্যথা আমি দূর করতেছি। আমি একটা বাঁশ নিলাম, শালা দাঁড়া তোর ব্যথা দূর করাই। ওই হালাই দৌড় দিল। আমার মাথা পুরাই গরম, বাঁশ নিয়ে রাফের কাছে গেলাম। ও আমাকে দেখে বলল, আরে দোস্ত, বাঁশ নিয়ে এসেছিস কেন? তোকে আদর করার জন্য। কি বলিস? তোর ভাবি সেই আদর দিছে, আর লাগবে না। লাগবে। ওর পাশায় 2টা বাড়ি দিলাম। দোস্ত, আমার বইয়ের কসম, তুই আমাকে মারিস না। আমি আরেকটা বাড়ি দিলাম। তারপর সাথে যারা ছিল আমাকে মিমের ব্যাপারে জিজ্ঞেস করলো। ওরাও নাকি এবিতে পোস্ট দেখছে, বাট বিশ্বাস করে নাই। পরে নাকি আমি সব ঘটনা খুলে বললাম, শালারা হাসতে হাসতে শেষ। তারা বলছে, যদি তোর কপালে এমন হতো। তারা অনেক আফসোস করছে, বাট আমি জানি মিম কেমন গিরগিটি। কিছুক্ষণ কথা বলে রাফিকে জিজ্ঞেস করলাম, কি রে, তোর ড্যাড মেনে নিছে? হুম। কেমনে পসিবল ম্যান? আরে বলছি, দেখো আব্বু বিয়ে করছি। আমি বললাম, আব্বু তোমার লাভ হয়েছে। বিয়ে করছিস তুই? লাভ হয়েছে আমার? বোকা পাইছো আমাকে? আরে বিয়ে করছি, তোমার একটা পয়সাও খরচ হয় নাই। তুমি দেখো কতগুলো টাকা বেঁচে গেছে। বাবা তখন বলে, তাই তো, এই না হলে আমার ছেলে একটা কাজ ভালো করতে পেরেছিস। পরে আর কি, টাকার প্রতি ভেবে মেনে নিয়েছে। ও ভালো, শালা তোর বাপ এক পিসি। সারাদিন ঘুরে ফিরে কাটালাম, বাসায় গেলাম না। রাতে পার্টি শেষ করে বাসায় ফিরলাম। আম্মু বকা দিল, আর আমার ঘরে বাসর সাজানো হলো। আর বাসর করে যা হলো, আমি বাসর করতে গেলাম। মিম কার সাথে যেন কথা বলতেছে, হয়তো ওর বিয়ে। আমি যে রুমে ঢুকলাম মাত্র খেয়াল করলো। আমি দরজা লাগিয়ে বিছানার দিকে এগিয়ে যাচ্ছি, তখন মিম ফোনটা রেখে আমাকে বলল, এই তুই এদিকে আসতেছিস কেন? শয়তানি হাসি দিয়ে বললাম, তোর সাথে আজকে সাপ লুডো খেলবো। খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না, না হলে ভালো হবে না। কি ভালো হবে না? এগিয়ে যেতে যেতে বললাম, তোকে আমি মেরে ফেলবো, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। স্বাভাবিক, 12 ভাতারই এমনই হয়, বাট আমার প্রাপ্য আমি নিয়েই নিব। কি 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 নিবি? তুলিয়ে দাঁড়া দেখাচ্ছি। তখন মিম বলল, এটা কি হলো? কেন? আমি বালিশের কথা বলছি। ও, আমি তো ভাবছিলাম। পুরোটা শেষ হওয়ার আগে বললাম, শোন, তোর মতো মেয়েকে স্পর্শ করলে আমার ঘৃণা লাগে। তোর মতো মেয়েকে স্পর্শ করলে ভালোবাসাকে অপমান করা হবে। শোন, যেভাবে আসিস সেভাবে থাকবি, কোনো বিষয়ে নাক গলাতে আসবি না।
আর কয়টা দিনই আসিস এই বাড়িতে, পরে আমি ডিভোর্স দিয়ে দিব। মিম আমার কথাগুলো শুনে অবাক চোখে তাকিয়ে আছে। ও নিজেও ভাবতে পারছে না আমি এমন কথা বলবো। ও ভাবছিল হয়তো কিছুদিন ঝগড়া করে আমার মনে মায়া সৃষ্টি করবে, কিন্তু আমি যে যেমন কথা বলবো ভাবতেও পারিনি। এভাবে তাকে লাভ নেই, আমি আর তোকে ভালোবাসি না। তোকে ভালোবাসার চেয়ে 12 ভাতারিকে ভালোবাসা ভালো। তুমি এভাবে কথা বলতেছো কেন? আমি তোর সাথে কেমন করে কথা বলবো? ভুলে যেও না আমি তোমার বউ। আমি তোকে বউ হিসেবে মানি না, কেন মানবা না? কারণ তুই ছলনাময়ী, বিশ্বাসঘাতক। যা ঘুমিয়ে পড়। তুমিও ঘুমাও। মিম শুয়ে শুয়ে ভাবছে, আমি তোকে এত কাছে পেয়েও আবারও হারিয়ে ফেলবো। আমি তোকে এখনো ভালোবাসি। এগুলো সব তো নাটক ছিল। আমি যেভাবে চাইছি তার বিপরীত হয়ে যাচ্ছে। এত কষ্ট করে প্ল্যান করে বিয়ে করলাম, এখন ওকে হারাতে পারবো না। যেভাবে হোক আগের মতো ভালোবাসা সৃষ্টি করে নিতে হবে। এখন থেকে আর খারাপ ব্যবহার করব না। আমি আর ওকে হারাতে পারবো না। রাগের কারণেই তো তুই তাকারি করে কথা বলতাম। এখন থেকে আর এগুলো বলা যাবে না। ওই দিন যদি ছেড়ে চলে না আসতা তাহলে কি আর এভাবে কথা বলতাম? যাই হোক, ওর ভালোবাসা পেতেই হবে। এদিকে আমি ভাবছি, মিমের মুখে এত মধু আসলো কিভাবে? আগে তুই করে করে কথা বলতো, এখন তুমি করে কথা বলে। কাহিনী কি? আবার কোনো নাটক করতেছে? কে জানে। আমি আর ওর মাঝে হারাতে পারবো না। যেভাবেই হোক দূরে থাকতে হবে। আর আপনারা ভাবছেন মিম আমার এক্স হয় কিভাবে? ওরে কেন আমি সহ্য করতে পারি না? কেনই বা ডিভোর্স দিয়ে দিতে চাই? আসুন তাহলে ফ্ল্যাশব্যাকে যাই। ফ্ল্যাশব্যাক। আজকে ভার্সিটির প্রথম দিন। আমিও ভার্সিটি গেলাম। ভার্সিটিতে ঢুকতেছি আর হাজার হাজার ক্র্যাশ খাচ্ছি, কারণ ক্র্যাশই একমাত্র খাদ্য যেটা ফ্রিতে বেশি বেশি খাওয়া যায়। আমি মেয়ে দেখতেছি আর ভাবতেছি, আহা কি সুন্দর মেয়ে, ওপস, একটা প্রেম না করলেই না। বাট এখন তো পটানো যাবে না, আমি তো নতুন, এখন তো চাইলেও সম্ভব না। তখনই একটা মেয়ে ডাক দিল। এই ব্ল্যাক শার্ট। আমার ঘোর কাটলো, বাট কে যেন বলল ব্ল্যাক শার্ট। এদিক ওদিক তাকাইয়ে দেখি একটা মেয়ে। বাহ, কত সুন্দর! ওরা প্রথম দেখেই প্রেমে পড়ে গেলাম। এখন ওনার বিএফ না থাকলেই হলো। তাহলে আমার লাইন ক্লিয়ার। তখন আবার ডাকলো। এই ব্ল্যাক শার্ট। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আছে কিনা। ব্ল্যাক শার্ট পরা, কিন্তু আমি বাদে কেউ নেই। আবার ওই মেয়ে বলল, কিরে, তুই এদিক ওদিক তাকাচ্ছিস কেন? জি, আমাকে বলছেন? তোকেই বলছি, আর কেউ তো নেই। সেটাই তো, বাট কি বলবেন? খুব খুশি হয়ে। আমার খুশি দেখে কে? যাকে দেখে প্রেমে পড়লাম সে নিজে এসে কথা বলতেছে। আহা কি শান্তি! নতুন নাকি? কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। আপনি? আমি তোর সিনিয়র, সো আপু বলে ডাকবি। আর তোর সাথে যে কথা বলছি এত খুশি হওয়ার কিছু নাই। তোর চেন খোলা। বিশ্বাস করেন ভাই, একথা শুনে হাসি যে কোথায় হারিয়ে গেল। এমন মান-ইজ্জত বাঁচানো কষ্ট হয়ে যাচ্ছে। আমি তখন প্যান্টের চেনের দিকে তাকালাম, তখন ওই মেয়েটা বলল, আরে প্যান্টের না, তোর ব্যাগের চেন খোলা। ওফ, প্যান্টটা ফিরে পেলাম। প্যান্টের চেন খোলা হলে মান-ইজ্জত যাইতো। তখন আমি বললাম, ব্যাগের চেন খোলা বললেই পারতেন, এভাবে বলার কি ছিল? শর্টকাট বলে দিলাম। ওহ, ভালো করছেন। তা আপু, একটা কথা বলবো? বলি কি, আপনি অনেক কিউট, একেবারে সন্দেশের মতো। বাট কথা এত বেসুরা কেন? তোকে বলতে হবে? আপনার আম্মু মনে হয় আপনাকে মধু দেয় নাই মুখে। তোকে বলছে, তোর ভালো ভাবছিলাম, তুই দেখি খাটাস বেয়াদ্দপ পোলা। উচিত কথা বললে এমনই লাগে। তখন ওর এক বান্ধবী এসে বলল, এই মিম চল, কার সাথে কথা বলিস? ওর বান্ধবী বলে, তুই এসব ফালতু ছেলেদের কথা বলতে আসিস কেন? ঠিকই, বলাটাই ভুল হইছে।
মিম চলে গেল। আহা, কি ভালো যে লাগতেছে, ফ্রিতে নামটাম জেনে নিলাম। কি ভাগ্য আমার। বাট যে ওয়াই হোক, পটাতে হবে, প্রেম করতেই হবে। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই তাকিয়ে আছে, নিজেরে এলিয়েন লাগতেছে, কিউট বলেই ডাকতেছে হয়তো। তারপর ক্লাসে গেলাম, কয়েকটা বন্ধু হয়ে গেল, তাদের সাথে আড্ডা দিলাম, তাদের কাছ থেকে মিমের কাছ থেকে সম্পর্কে জেনে নিলাম। ওর বাবা অনেক বড় লোক আর সব কিছু। তারপর দীর্ঘ 3টা মাস লাড্ডুর মতো পিছনে ঘুরতেছি। পিছনে ঘুরতে ঘুরতে যত ক্ষয় হয়ে গেল। আমি মিমের দিকে কিছুতেই পজিটিভ সিগন্যাল আসছিল না, তাই ভাবলাম প্রপোজটা করে দিই। আজকে যাচ্ছি প্রপোজ করতে। মিমের সামনে গেলাম। এই শোন মিম। কি? আমি তোর কি হই? তুমি আমার কি হও? দাঁড়াও একটু ভেবে নিই। তোর ভাবা লাগবে না, আমি তোর বড়, সো আপু ডাকবি। সেটা কোনো দিনও পসিবল না, কারণ তোমাকে দেখতে আমার বউ বউ লাগে। শালা, কি বললি তুই? আমি যাই বলি না কেন তা কোনো ম্যাটার না, এখন যা বলতে আসছি তা শোনো। কি বলবি বল, বলে আমাকে উদ্ধার কর। এত কথা কেমনে যে বলিস? একটা প্লাস্টিকের পাইপ এগিয়ে দিলাম, যার মাথায় গোলাপ ফুল ছিল। শোনো বালিকা, তোমাকে আমার আম্মুর ছেলের বউয়ের মতো লাগে। আমি আমার জন্য না, তোমাকে চাই না, আমার মা বাবার পুত্রবধূ হিসেবে চাই। তুমি জানো আমি আবার অনেক অলস, তোমার পিছনে লাইন মারা ছাড়া কোনো কাজ নেই। সো পড়ালেখা যেহেতু করি না, কেউ আমাকে চাকরি দিবে না। তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আর কেউ নেই। সো তোমার বাবার অনেক টাকা, সেগুলো আমি বসে বসে খাবো। সো শেষে একটাই কথা বলি, আমি তোমাকে পাবজির মতো ভালোবাসি। কি বললি তুই? আমাকে কিসের মতো ভালোবাসিস? আর এতক্ষণ কি জানি বললি? আমি তোমাকে পাবজির মতো ভালোবাসি দাঁড়া তুই। বলেই লাঠি দিয়ে তেড়ে আসলো। আমি সেখান থেকে নিজেকে রক্ষা করার জন্য দিলাম বহু দৌড়। মিম তো আমার পিছে দৌড়াচ্ছে। আমি তখন দৌড়েরই আর বলি, আমার ভালোবাসা তো বুঝলা না, এই যুগে এরকমভাবে কেউ ভালোবাসে না। একটা ছেলে জেবকে ছেড়ে দিবে, তবুও পাবজি ছাড়তে পারবে না, আর তুমি কি না আমার ভালোবাসার দাম দিলে না। তখন মিমও দৌড়াতে দৌড়াতে বলল, ওই শালা, তোরে আমি ভালোবাসা শিখাই। আর একবার তুই দাঁড়া, তোরে একবার পেয়ে নেই। পাবা পাবা, জামা হিসেবেই পাবা, চিন্তা করো না সোনামণি। তারপর ওর কাছ থেকে দূরে যাওয়ার জন্য আরও জোরে দৌড়াতে লাগলাম। হঠাৎ একটা গাছে জোরে উষ্টা খেলাম, আর উড়ে উড়ে কারেন্টের খাম্বার সাথে ধাক্কা খেলাম। পরে মনে নাই, হসপিটালে শুয়ে আছি। 2 দিন পর আমার জ্ঞান ফিরল, দেখি পাশে একটা সুন্দরী নার্স। যার শালা, আমার তো মাথা ফেটে গেছে, সারা শরীরও কেমন। আমার কি হয়েছে? ওহ, মনে পড়েছে, মিমের দৌড়ানি খেয়ে এই অবস্থা। আরে যাই হোক, সুন্দরী নার্সের সাথে একটু মজা করে নেই। তখন আমি নার্সকে বললাম, কেমন আছেন দুলাভাই? তখন নার্স বলল, কি আপনার কি মাথা গেল নাকি? আমাকে দুলাভাই ডাকেন কেন? আপনার জ্ঞান কখন ফিরল? আমি কে আন্টি? তখন নার্স বলে, দাঁড়ান, আমি ডাক্তারকে ডেকে দিচ্ছি, বাঁশ দিয়ে একটা বাড়ি দিলে সব মনে পড়ে যাবে। আরে না না, আপনাকে দেখেই আমার সব মনে পড়ে গেছে, আপনি এত সুন্দর, আমার আপনাকে দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পারছি। তারপরে আরও 2 দিন লাগলো সুস্থ হতে। মিমকে দেখার জন্য মনটা উথাল পাতাল করতেছে। কালকে ভার্সিটি যাব আর মিমকে দেখব। অসুস্থ শরীর নিয়ে ভার্সিটি গেলাম। আমার খুব হিসু পাইছে, তাই একটা নির্জন জায়গায় হিসু করতে লাগলাম। তখনই কে যেন পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি ভূত মনে করে চিৎকার দিলাম, আম্মু ভূত ভূত। ওই ভূত, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন দেওয়ালে হিসু করব না। কেউ একজন কান্না করতেছে আর বলতেছে, আমি ভূত না, আমি তোর আম্মুর বৌমা। আরে এটা তো মিম। তখন আমি বললাম, ছাড়ো, হিসু করতে দাও। ছি 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 ছি, শরম নাই তোমার? সবার ক্ষেত্রে আছে, বাট তোমার ক্ষেত্রে নাই। তা বলো, কান্না করতেছো কেন? তুমি এতদিন ভার্সিটিতে আসো নাই কেন? তোমার জন্যই আসি নাই। কি দৌড়ানি দিছিলাম মনে আছে? তোমার দৌড়ানির ফলেই আমি উষ্টা খেয়ে পড়ছি, হাসপাতালে ভর্তি ছিলাম। তা তুমি
এভাবে প্রপোজ করছিলা কেন? এর জন্যই তো রাগ উঠছে। এখন আমি তোমাকে ভালোবাসি। হঠাৎ ভালোবেসে ফেললা, কাহিনী কি? আরে আগে যখন পিছু পিছু ঘুরতা তখন থেকেই ভালোবাসি। তাহলে এতদিন বলো নাই কেন? তুমি আমার পিছু পিছু ঘুরলে মজা লাগতো, তাই। তা এখন যে ভালোবাসি বলে দিলা? আরে শৈল না, তুমি যখন ভার্সিটি আসো নাই তখন তোমাকে অনেক মিস করছিলাম। তোমার জন্য কষ্ট হতো, রাতে কান্নাও করতাম। এই কয়দিনে বুঝলাম আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তাই বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি বললেই হবে না। আগে আমি তোমাকে প্রপোজ করছিলাম, এখন তুমি আমাকে প্রপোজ করো সোনা। ওকে, আমি তোমার আম্মুর বৌমা হতে চাই, তোমার বেবির আম্মু হতে চাই। প্রত্যেক রাতে তোমার বুকে মাথা রেখে ঘুমোতে চাই। আমার প্রত্যেকটা নিঃশ্বাসে তুমি, তুমি আমার বেঁচে থাকার অক্সিজেন। আমার বেঁচে থাকতে হলে তোমাকে প্রয়োজন। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আলভি, ভালোবাসি ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা সোনা, পাপ্পি দেই? এই লুচ্চামি শুরু হয়েছে? কেন গো, কি লুচ্চামি করলাম? শোনো, বিয়ের আগে এগুলো কিছুই হবে না, যা হবে বিয়ের পরে। দাও না। বললাম তো দিব না। ওকে, লাগবে না। রাগ করার কিছু নেই। আচ্ছা, আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না। কি জিনিস? তুমি আমাকে পাইপ দিয়ে প্রপোজ করছিলে কেন? আরে তুমি যদি আমাকে চড় দিতা, গা লাল হয়ে যেত। তাই চড় খাওয়ার থেকে বাঁচার জন্য পাইপ দিয়ে করছি, বাট বাঁচতে তো আর পারলাম না, উল্টা মাথা ফেটে গেছে। বুঝেছি, মাথায় অনেক বুদ্ধি। চলো বাইরে যাই। ওকে চলো। ওই তোমার চেন খোলা। আজকে ব্যাগ নাই, সো চেন খোলা না। তোমার ব্যাগের না, আজকে তোমার প্যান্টের চেন খোলা। ওহ শিট ম্যান। ওকে, লাগাইতেছি। আমাদের ভালোবাসার সূত্র এভাবে হয়েছিল। আস্তে আস্তে একটা বছর চলে গেল, প্রেম ভালোভাবেই চলে গেল। আস্তে আস্তে মিম কেমন জানি হতে লাগলো। আমাকে আগের মতো সময় দিত না, অনেক বিরক্ত হয়ে কথা বলতো, আর যা হলো ছেলেদের সাথে বেশি মেলামেশা শুরু করতো। আমাকে মিথ্যা বলতো, এভাবে তো আর সম্পর্ক টিকে না। অনেক বেশি মিথ্যা বলতো, সারাদিন ওয়েটিংয়ে থাকতো। জিজ্ঞেস করলে বলতো ওর কাজিন ছিল, ওর মামা ছিল। আমি দেখা করতে চাইলে করতো না, বিভিন্ন কারণ দেখাতো। একদিন আমি দেখা করতে চাইলাম, আসলে মিমকে দেখতে অনেক ইচ্ছা করছিল, তাই আমি মিমকে কল দিলাম, বাট ওয়েটিংয়ে পেলাম। বাট কল দিতেই থাকলাম, কতক্ষণ পর রিসিভ হলো। আমি মিমকে বললাম, কার সাথে কথা বলছিলাম? আমার মামার ছেলের সাথে। তা এত কিসের কথা? তোমাকে বলতে হবে কিসের কথা? তাও ঠিক, আমাকে বলবা কেন? কিসের জন্য কল দিছো? আজকে দেখা করতে পারবা? পারবো না, আবু বাসায়, অন্যদিন করো। আচ্ছা। ফোনটা রেখে দিলাম আর হাসতে লাগলাম। মানুষ এত সুন্দর মিথ্যা কেমনে বলে, কেমনে পারে ওরা? মিমের বাবাকে মাত্র অফিসে যেতে দেখলাম, আর মিম বলল ওর বাবা বাসায়, বিকেলবেলায় বসে আছি, ভালো লাগে নাকি কিছুই। মিমকে কিভাবে আমার করে নেওয়া যায়? মিমকে যতই বোঝাই উল্টা আমাকে কথা শোনায়, আমাকে নিম্ন শ্রেণীর মানুষের সাথে তুলনা করে। ওর অনেক বেশি ভালোবাসি, এভাবে চলতে থাকলে সব আমারই বেশি কষ্ট হবে। এর একটা ভিত করতেই হবে। এই সম্পর্কের ইতি টানলেই দুজনেরই ভালো হবে, বুঝলে তো? বুঝলেই না, উল্টো বকাবকি করে। ওকে মুক্তি দিয়ে দেবো এইসব ভাবছিলাম, তখনই রাফির ডাকে হুঁশ ফিরল। কিরে, এভাবে বসে কি ভাবিস? কিছু না, তুই এভাবে সেজে আছিস কেন? আরে বলিস না, একটা মেয়েকে অনেক ভালোবাসি, ও আজকে দেখা করতে চাইছে, বাট আমি একা যেতে লজ্জা পাচ্ছি। তুই আমার সাথে চল। আমি পারবো না।
ভাই প্লিজ এই হেল্পটা কর। অনেক জোরাজোরির ফলে রাজি হলাম যেতে। আমি রেডি হয়ে ওর সাথে গেলাম। রেস্টুরেন্টে ঢুকতেই আমার চোখ আকাশে উঠে গেল, কারণ দেখি মিম তাদের ক্লাসের একটা ছেলের সাথে বসে আছে। ছেলেটা আর কেউ না, ভার্সিটির প্লেবয় নামে পরিচিত। ওর নাম আবির। দেখে অনেকটা কষ্ট পেলাম। রাফিও দেখে ফেললো। তখন রাফি আমাকে বলতে লাগলো, কিরে তোর গার্ল? আমি ওকে পুরোটা বলতে না দিয়ে বললাম, এদিকে আয়। আসছি বল। আর তোর গার্লফ্রেন্ড আবিরের সাথে কি করে? আবিরের সাথে কি করে আমি কি জানি। শোন, এই রেস্টুরেন্টে যাওয়া লাগবে না, পাশেরটাই চল। বাট এটাতেই তো ভালো ছিল। আরেকদিন এটাতে আসিস, এখন ওটাতে যা। দুজন বস, আমি এখনই আসতেছি। তুই কই যাবি? ভিতরে যাব আর আসবো। ওকে, উল্টাপাল্টা কিছু করিস না। ওকে। ওরা পাশে রেস্টুরেন্টে গেল। আমি মিম যেটাই ঢুকছে ওটাই গেলাম। গিয়ে দেখি ভালোই হাসাহাসি করতেছে। আমি মাস্ক পরে গেলাম, চিনতে পারলো না। আমি কয়েকটা পিক তুলে নিলাম আর আসার সময় বলতে আসলাম, বেস্ট অফ লাক ব্রো। এটা বলে চলে আসলাম। দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে। ওরা আবারও আড্ডায় মন দিল। আমি ভাবতে লাগলাম, আমি এতটাই অপ্রিয় হয়ে গেছি, দেখাটা পর্যন্ত করতে চাই না। না, মুক্তি করে দিব, বাট একটা স্পেশাল ডেতে মুক্তি দিব। ওর মতো মিথ্যাবাদীকে জীবনে জড়ালে জীবনটা কয়লা হয়ে যাবে। দেখা যাবে বিয়ের পরও পারকীয় করবে। এর চেয়ে আমি দূর থেকে চলে যাব, সেটাই ভালো। আমি রাফির কাছে গেলাম। ও ওই মেয়েটার সাথে কথা বলল। তারপর আমি আমার পরিচয় করিয়ে দিল। মেয়েটাকে ভালোই মনে হলো, যদিও মিমের মতো 12 ভাতারি হয়। তাহলে রাফির জীবন কয়লা। পরে রাফি আর আমি বাসায় চলে এসে একটা বাসায় চলে আসলাম। আমি আর রাফি একটা বাসা নিয়ে থাকি। রাফি একমাত্র ভালো বন্ধু। রাফি বাসায় এসে অনেক খুশি, এটা বলতেছে ওটা বলতেছে। আমি হাসি মুখে ওকে ভালো, চালিয়ে যা, এগুলো উত্তর দিচ্ছি। তখন রাফি গফের কল এসলো। রাফি কথা বলতে চলে গেল। আমিও মিমকে একটা কল দেই, যদিও এখন থেকে একটু ঘৃণা জন্মেছে। তাও একটু কথা না বলেই নয়। কল দিলাম, রিং হওয়ার পরে ধরলো। হ্যালো মিম, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। তা কি করো? সামনে এক্সাম, পড়তে বসছি। আজকে সারাদিন পড়ছি। ওহ, সারাদিন পড়ছো? বাইরে যাও না বুঝি? মানে কি বলো? আমার একটা ফ্রেন্ড তোমাকে রেস্টুরেন্টে দেখছে, তাই বললাম বাইরে গেছো কিনা। ও হ্যাঁ, গেছিলাম আমার কাজিনের সাথে। ও, তাহলে মিথ্যা কথা বলছো কেন? তুমি বকবা বলে। ও আচ্ছা, এখন রাখি, পড়তে হবে। আচ্ছা, পড়ো। কল শেষে একটা সিগারেট ধরালাম। ভালোবাসা মানুষটিকে পরিবর্তন হলে কেমন লাগে একমাত্র তারাই জানে, যাদের সাথে এমনটা হয়েছে। কি মনে করে আবার জানি কল দিলাম। হাজার হলেও ভালোবাসি তো। দেখলাম ওয়েটিংয়ে আছে। আর এভাবে দিন চলে যাচ্ছে। আগের চেয়ে আরও বেশি ঘৃণা করি। কয়েকদিন পর ওর জন্মদিন। জন্মদিনই সব শেষ করে দিব। চলে যাব মিমের থেকে অনেক দূরে। আমাকে যেন কোনোদিনও খুঁজে না পাই। সকাল সকাল রাফি আসলো, এসে বলল, দোস্ত একটা হেল্প কর। কি হেল্প? আজকে ওর সাথে দেখা করব, তুই ওর সাথে চল। ওকে চল। ওরা বসে আছে, আমি একা একা ঘোরাঘুরি করছি। তখন দেখলাম মিম আর আবির অনেক ক্লোজ হয়ে বসে আছে। দেখি মিম আবিরকে কিস করতেছে, যেটা দেখে ঘৃণায় আমার গা জ্বলছে। কিছু না বলে ভিডিও করে নিলাম। পৃথিবীর দুইটা জিনিস যদি দেখতে না পারি, তার মধ্যে মিমও একজন। ঘৃণা করে এখন দেখলে। অনেক সহ্য করছি, আর না। ওর বার্থডে আসলো, আমাকে ইনভাইট করলো। আমি গেলাম না। একটা মেসেজ দিলাম আর ভিডিওগুলো পাঠালাম, আর সব কিছু থেকে ব্লক করে দিলাম। মিম পার্টিতে ছিল, মেসেজটা সিন করে নাই, ভাবছে পরে দেখবে। আমি এখানে থাকতে পারবো না। যতবার ওকে দেখব ততই কষ্ট হবে। এর চেয়ে আব্বু আম্মুর কাছে চলে যাওয়াই ভালো। আমি কাউকে কিছু না বলে বাসায় চলে আসলাম। রাফি সবটাই জানতো। এখানে আসার পর আব্বু আম্মু অনেক খুশি, কারণ বাবার যে টাকা সারা জীবন আছে, খেলেও শেষ হবে না। কিন্তু কেন এসে পড়েছি এটা অনেকবার জিজ্ঞেস করেছে। আমি কিছু বলে নাই। 2টা দিন চলে গেল। মিমকে অনেক মিস করছি, বাট ওর ওই সব চরিত্র যখন মনে পড়ে নিজে হেসে উঠি। কতটা বোকামি করছি।
এদিকে মিম ভাবছে কি হলো আলভির, 2 দিন একটা কলও দিল না, একটা মেসেজও দিল না, আবার আমার বার্থডেতেও আসলো না। দেখি ওই দিন কী মেসেজ দিছিল। আর মেসেজটা ওপেন করতে যা হলো। এদিকে মিম ভাবছে কি হলো আলভির, 2 দিন হলো একটা কলও দিল না, একটা মেসেজও দিল না, আবার আমার বার্থডেতেও আসলো না। দেখি ওই দিন কি মেসেজ দিছিল। আর মেসেজ ওপেন করতে যা হলো তা হলো মিম মেসেজটা পড়েই নিচে বসে পড়লো আর কান্না করতে লাগলো। কান্না করার একটাই কারণ, এত অবহেলা করার পরও কখনো ওর পিছু ছাড়িনি, সবসময় পিছু লেগেই থাকতাম। তাই আমার শূন্যতা বুঝতে পারেনি। এখন আমি নেই, আমার শূন্যতা বুঝতে পারবে। আর মেসেজটা এই রকম ছিল, হাই মিম, কেমন আছো? আশা করি ভালোই আছো। ভালো থাকারই কথা, আজকে তোমার বার্থডে, আর আজকেই আমার দেওয়া সর্বশেষ গিফটটা তোমাকে দিব। হয়তোবা কখনো দেখা হবে না, আসলে তোমাকে ছাড়া থাকা বড় কষ্টকর, তবুও কিছু বাস্তবতা মেনে নিতে হয়। আমিও নিলাম। আজকে যে গিফটটা দিব আশা করি অনেক হ্যাপি হবা। কি দরকার ছিল আমাকে এত অবহেলা করার? কি দরকার ছিল আমাকে ছেড়ে অন্য ছেলের সাথে ঘোরাফেরা করার? বড্ড বেশি বিরক্ত করতাম, তাই না? ভালোবাসতাম বলেই এতটা বিরক্ত করতাম, কিন্তু আগে যতটা তোমাকে ভালোবাসতাম এখন তার চেয়ে আরও বেশি ঘৃণা করি। আমিও একটা মানুষ ছিলাম, বাট আমার পক্ষে আর নেওয়া সম্ভব না। আমার অবর্তমানে অন্য ছেলের সাথে পার্কে নষ্টামি করো, সারাদিন ছেলেদের সাথে কথা বলো, রেস্টুরেন্টে বসে কফি খাও। ওই দিনের ছেলেটা আমিই ছিলাম, বেস্ট অফ লাক বলা আমিই ছিলাম, কারণ আমি অনেক বুঝাইছি তোমাকে, বাট লাভ হয়নি। আর তুমি নষ্ট হয়ে গেছো, যা করছো তোমাদের কাছে কমন ব্যাপার এগুলো, বাট আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, তাই নিজে থেকে দূরে চলে গেলাম। আর শেষে একটাই কথা, আলবির শূন্যতা একদিন বুঝবা, তখন আর পাবা না, কারণ আমি তোমার থেকে বহু দূরে। তুমি যা করছো সবটা ঠিক, আমার কাছে কোনো ভুল নাই, কোনো মাপও নাই। কোনোদিন তোমাকে মেনে নিব না, তুমি 12 ভাতারি। তোমার মূল্যবান সময় নষ্ট করার জন্য সরি। ভালো থেকো, দোয়া করবা আমার কপালে যেন তোমার মতো 12 ভাতারি না পড়ে। আর ভিডিও আর পিকগুলো দেখে নিও। মুক্তি দিলাম তোমাকে, এই তোমার জন্মদিনের সেরা গিফট, যেন আমি তোমাকে ছেড়ে যাই, এটাই তো চাইছিলে। ছেড়ে দিলাম, প্রিয় মানুষের চাওয়া অপূর্ণ রাখতে হয় না। বাই ফর এভার। মিম বসে বসে কান্না করছে। আমার ফোন অফ, আইডি ডিঅ্যাক্টিভ, সব যোগাযোগ ছিন্ন হয়ে গেল। মিম বুঝতে পারছে তার জীবনে থেকে কি হারিয়ে ফেলছে, কি করবে ভেবে পাচ্ছে না। তখন মিম ভাবলো রাফি হয়তো কিছু বলতে পারবে। আলভি কোথায় গেছে? আমি এখন রাফির কাছে যাই। আমি এখন এসব করব না, ভালো হয়ে যাব, শুধু আলভিকে পেলেই হলো। আলভি আমাকে মেনে নিবে তো? না মানলে আমি মরে যাব। কেন করলাম এগুলো? এখন রাফির কাছে যাই। মিম আমার আর রাফির বাসার উদ্দেশ্যে রওনা দিল। গিয়ে দেখে রাফি ফোনে কথা বলতেছে। তখন মিম রাফিকে ডাক দিল। এই রাফি, জি আপু। জি আপু, ফোনটা রেখে। আলবি কই? জানি না আপু। ও না তোমার সাথে থাকতো? জি আপু, 2 দিন হলো চলে গেছে। কোথায় গেছো জানো? না আপু, জানি না। ভার্সিটি আসবে কবে? আপু, ও আর আসবে না, একেবারে চলে গেছে। কি বলো? ওর বাসা কোথায় চিনো? কিশোরগঞ্জ বলেছিল। আরে আমি তো জানি কিশোরগঞ্জ, বাট বাসাটা কি চিনো? না আপু, চিনি না, বলে নাই কখনো। আচ্ছা ওকে, কখনো পেলে আমাকে খবর দিও। জি আপু। মিম কান্না করতে করতে বেরিয়ে আসলো। মিম তার বাসায় গেল। শুয়ে সে কান্না করতেছে, কিভাবে পাবে সেটা পরিকল্পনা করছে, বাট কোনোভাবেই হিসাব মিলছে না। কান্না করতে করতে মিম ঘুমিয়ে পড়ল। এদিকে আপনারা ভাবছেন আলবিন নিশ্চয়ই গাঁজা খেয়ে স্টোরি লিখতে বসছে। আমি কিন্তু গাঁজা খাই না, কারণ আপনারা ভাবছেন
এক রাফি বিয়ে করছে। যেই রাফি বিয়ে করছে সেটা আমার পাড়া প্রতিবেশী, আমার ল্যাংটাকারের বন্ধু। আর মিম যে রাফির সাথে কথা বলছে সেটা অন্য রাফি। এই রাফির সাথে আমার পরিচয় ভার্সিটিতে, সেখান থেকেই বন্ধুত্ব। এখানে দুইটা মানুষ দুইটা নাম একটা। আর যেই রাফি বিয়ে করছে যদি এখানে এই রাফি হতো তাহলে মিম প্রথমেই চিনতে পারত, সে কিন্তু চিনতে পারে নাই। সো এখানে দুইটা রাফি। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আর ল্যাংটাকালের বন্ধু রাফি যাকে বিয়ে করছে সেটা মিমের কাজিন। এখন ক্লিয়ার হয়েছে তো? এবার গল্পে আসি। আমি এদিকে নিজের শহরে চলে আসছি। কয়েকদিন কষ্ট হলো, তারপরও নিজেকে মানিয়ে নিলাম। আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দিতাম, হাসি খুশি থাকতাম। মাঝে মাঝে মিমের কথা মনে পড়তো, তখন খুব কষ্ট হতো। হাজার হলো রিয়েল লাভ ছিল। আর এদিকে মিম ভালো হয়ে গেছে, কোনো ছেলের সাথে কথা বলে না, আর আগের মতো হাসে না, মন মারা হয়ে থাকে। শহরের প্রত্যেকটা জায়গায় আমাকে খোঁজে, প্রত্যেকটা রাতে আমাকে ভেবে কান্না করে। এভাবে চলতে লাগলো আমাদের দিন। ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমার সাথে মিমের কোনো যোগাযোগ নাই। দিন শেষে দুজনকে মিস করতাম। আমি কম, বাট সেটাতে ঘৃণা মিশ্রিত ছিল। আর ও আমাকে মিস করতো, যেটাতে অনেক ভালোবাসা ছিল। দেখতে দেখতে প্রায় কয়েকটা বছর চলে গেল। আর কয়েক বছর পরই মিম তার মামার বাড়িতে আসলো তার কাজিনের বিয়ে উপলক্ষে। আর বিয়ের পরের কাহিনী সবাই জানেন, এটা ছিল ফ্ল্যাশব্যাক। এবার আসি বাস্তবতায়। আমি শুয়ে আছি বাসর ঘরে, যেখানে সাপলুডু খেলার কথা সেখানে আমি জীবনে গল্প বলতেছি। এখন ভাবছেন মিম আমাকে তুই করে বলছিল কেন? আসলে সেটা রাগে বলছিল। ভার্সিটি থেকে চলে আসছিলাম, যার ফলে কষ্ট পেয়েছিল। আর কয়েকদিন পর আমাকে পেল। রাগ করাটা স্বাভাবিক, আর অভিমান করাটাও স্বাভাবিক। আপনারা আবার মনে করেন না আমি ওকে মেনে নিব, কারণ ওর এখন আমি দেখতেই পারি না। দেখলেই রাগ ওঠে, কারণ ওর চরিত্র কেমন জানেন। এত সহজে মেনে নিব না, মানলেও অনেক কষ্ট দিব, পরে চিন্তাভাবনা করা যাবে। মেনে না নিলে মিলেই ভালো হবে। এভাবে 12 ভাতারের জীবনের জন্য ক্ষতিকর। এতক্ষণ তো শুনলেন সব কাহিনী, সব ভেজাল নাকি ক্লিয়ার করে দিলাম। এখন ঘুমানো দরকার, আপনারাও ঘুমিয়ে পড়েন। আর পরদিন সকালে যা হলো, সকালে ঘুমিয়ে আসি, তখন আমার মুখে পানি পড়লো, যার ফলে ঘুমটা ভেঙে গেছে। কিন্তু আমার বাসার ছাদ কি ভেঙে গেছে? পানি আসলে কোথা থেকে, এসব ভাবছি। তখন আবার পানি এসে পড়লো। আমি চোখ খুলে তাকালাম, দেখলাম মিমের ভেজা চুলের পানি আমার মুখে এসে পড়ছে, তাই ঘুমটা ভেঙে গেছে। আমার মেজাজটা খারাপ হয়ে গেল। সকালে একটু ঘুমাবো তাও না, ঘুম যেহেতু আকাশে পাঠিয়ে দিয়েছে একটু অপমান করি, না হলে প্রত্যেক দিন ভেজা চুলের পানিতে সাত সকালে ঘুম ভাঙে। যত অপমান করব তত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে। ওকে দেখানোর কোনো ইচ্ছা নাই, তাই ওকে বললাম, এই শোন, কি বলো? তুই চাইছিসটা কি আমাকে বলবি? কেন, কি করছি? তুই সাত সকালে আমার ঘুম ভাঙালি কেন? এত ঘুমানো লাগে না, শরীর খারাপ করবে। আমার শরীর নিয়ে ভাবতে হবে না, আমার ভালো মন্দ আমি বুঝি। তুই তো আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেন, কি করছি আমি? সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিলি, আর তোর ভেজা চুলের পানি গন্ধ পচা ডিমের মতো, আমার বমি আসতেছে। কি বললা তুমি? আমার চুলের পানির গন্ধ পচা ডিমের মতো? তা নয়তো কি, পচা ডিমের গন্ধও ভালো, তোর চুলের পানি গন্ধটার চেয়েও বাজে। ভালো, রিলেশনে থাকা অবস্থায় খুব তো বলতা আমাকে প্রত্যেক দিন তোমার চুলের পানি দিয়ে ঘুম ভাঙাবা। ভুলে গেছো সব? আমি কি জানতাম নাকি তোর চুলের পানির গন্ধ এত বাজে? ও ভালো, অপমানটাই করতে পারবা, আর তো কিছু পারবা না। আমি যে তোকে অপমান করব তুই সেটারও যোগ্য না, আগে যোগ্যতা অর্জন কর। মন খারাপ করে বলল, ওকে ভালো। তা তুই সাত সকালে গোসল করলি কেন? আমি তোকে তো কিছুই করি নাই। এমনি করছি, যাও তুমি করে নাও। দূর, এত সকালে গোসল করতে পারবো না, যা এখান থেকে।
যেতে বলছি যাও, না হলে আমি সবাইকে বলে দেব তুমি আমার সাথে কি করছো। ওয়েট, আমি তোর সাথে কি করব? উল্টোপাল্টা তুই কিছু করস নাই তো? আমি কি করব? আমি ছেলে নাকি? তুই কি তার চেয়ে কম নাকি? সত্যি করে বল, আমি যখন ঘুমিয়েছিলাম তখন কিছু করিস নাই তো? না, আমি মোটেও এমন না। তুই কেমন আমি ভালো করে জানি। আমি উঠে অশ্রমে গেলাম। আর ওর চুলের পানি মোটে পচা ডিমের মতো না। ওরে অপমান করার জন্য বলছি। ওরা দেখলেই গা জ্বলে। কবে যে ওরে ডিভোর্স দিব, আমি কবে যে মুক্তি পাবো, এসব ভাবতে ভাবতে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বসে আছি। মিম সাজতেছে। নিচে মানুষের শব্দ শোনা যাচ্ছে। মানুষ আসলো কোথা থেকে? শালার বউ দেখতে আসছে মনে হয়। আমি বসে আছি, তখন পাশের বাসার ভাবি আসলো। এসে আমাকে বলল, এটা কিন্তু ঠিক না, আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললা। আরে শোনো। হয়েছে, আমি সব বুঝি। বউটা সুন্দরী আছে। আচ্ছা, কে সুন্দর, আমি না তোমার বউ? আরে ভাবি কি যে বলো, আমি তোমার মতো সুন্দরী মেয়ে একটাও দেখি নাই। ভাইয়া বিয়ে না করলে আমি করে ফেলতাম। মিম অবাক চোখে তাকিয়ে আছে, চোখ বড় বড় হয়ে গেছে, কিছুটা রেগে গেছে, কিছু বলতে পারছে না। তখন আবারও ভাবি বলল, আমিও তোমাকে বিয়ে করে নিতাম। তুমি কতটা কিউট কুদুমুলু। তাই ভাবি? সব কপাল। তা নিচে এত মানুষ কিসের? আরে তোমার বউ দেখতে আসছে, সারা এলাকার মানুষ জানে তুমি বিয়ে করেছো, সবাই দেখতে আসছে। ওহ, দেখার কি আছে? দেখবে আলবের বউটা কত সুন্দর, তার রাতে কয় রাউন্ড হয়েছে। আমি লজ্জা পেলাম। তখন মিম বলে উঠল, আরে ভাবি বললেন না, আপনার দেবর যা দুষ্টু, রাতে পুরা 5 রাউন্ড খেলছে। ভাবি হা হয়ে আমার দিকে তাকাচ্ছে, আবার মিমের দিকে তাকাচ্ছে। মিমে কথাগুলো বলবে ভাবতে পারিনি। আমি অনেকটা লজ্জা পেলাম, আমার মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। তখন ভাবি বলল, কি আলবি, সত্যি নাকি? তোমার ভাই তো বাসর রাতে লজ্জা পেয়ে শেষ হয়ে গেছিল, আর তুমি 5 রাউন্ড খেলছো। ইয়ে মানে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। নিচে আসো, তোমার আব্বু আম্মু বসে আছে, আমাকে ডেকে দেওয়ার জন্য পাঠাইছে। আচ্ছা আসতেছি, যাও তুমি। ভাবি হাসি দিয়ে চলে গেল। আমি মহা লজ্জায় পড়ে গেলাম। এটা মেয়ে নাকি? রিলেশন থাকা অবস্থায় অনেক জ্বালাইছে, এখন আবার আমার মান ইজ্জত শেষ করতেছে। একটু ধমক দিয়ে আসি। তোর কি শরম নাই? কেন? কাপড় পরেই আছি, দেখো তো শাড়িটা ঠিকঠাক আছে কিনা। হুপ, শাড়ির মায়ের বাপ, তুই ভাবিকে এরকম করে বললি কেন? তো কি করব? তুমি কেন বলছিলা তুমি ওনাকে বিয়ে করতা? তোর সাথে তো ডিভোর্স হয়ে যাবে, পরে তো আমার বিয়ে করতে হবে। এভাবে বললে বউ থাকবে না। না থাকলেই ভালো। আর এত ডিভোর্স করবা না, আমি তোমাকে অনেক ভালোবাসা দেব। তোর ভালোবাসা অনেক পাইছি, আর লাগবে না। কেন লাগবে না? জেনে শুনে পতিতাকে ভালোবাসা ভালো, কোনো 12 ভাতারই কেনা। ও কান্না করে দিল কথা শুনে। কান্না করতেছে। মিম কান্না করলে আমার কেমন জানি লাগে, কেমন জানি মায়া হয়। এখনও মায়া হলো, তাই বললাম, এত কান্না করা কিচ্ছু নাই। কেউ কান্না করলে আমার ইচ্ছে হয় আরও বেশি কাঁদাতে। তোমার চাইবেই। আরে মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। হোক, তাতে তোমার কি? আরে আব্বু আম্মু জানলে আমাকে বাসা থেকে বের করে দিবে। আর একটা কথা, সবার সামনে এমনভাবে থাকবি যেন এমনভাবেই থাকবি, কেউ যেন ধরতে না পারে আমাদের সম্পর্কটা। ওকে, থাকবো, একটা শর্তে। কি শর্ত? আমাকে তুমি করে বলতে হবে। জীবনেও পারবো না। তাহলে আমি আব্বু আম্মুকে সব বলে দেব। ব্ল্যাকমেল করছো? মনে করো তাই। একটু ভেবে বললাম, ওকে, তুমি করে ডাকবো। লাভ ইউ জামাই। হেট ইউ। ভালোবাসো না?
ভালো কেমনে বাসে? জানো না বুঝি? তখন আবার ভাবি আসলো, এসে বলল, আবার কি আরেক রাউন্ড শুরু করে দিলা? মিমের লজ্জা পেল। তখন আমি বললাম, না ভাবি। বুঝি বুঝি, এত দেরি লাগে আসতে? আচ্ছা চলো। মিমার আমি নিচে গেলাম। মানুষ দেখতে লাগলো আর বলতে লাগলো, এই বাদর ছেলে এত সুন্দর বউ কীভাবে পেল। বিশ্বাস করেন ভাই, তখন আয়নার সামনে যেতে অনেক ইচ্ছা করছিল আমাকে কোন দিক দিয়ে বাদর লাগে সেটা দেখতে। তারপর একের পর এক সবার দেখা শেষ হলো। আমি খাবার টেবিলে বসে আছি। আজকে এত আইটেম, একের পর এক সব সাবার করছি। এরকম রাজকীয় খাবার আবার খেতে পারবো যখন মিমকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করব। ভাবতেই কেমন জানি লাগে। খেয়ে দিয়ে বাইরে গেলাম। বাইরে যেতেই মানুষ বলতে লাগলো, জিতছেন ভাই জিতছেন। একটা আঙ্কেল তো এসেই বলে ফেললো, বন্ধু তুমি আমাকে প্রেমের ক্লাস করাও। আমি ওনার এই কথা শুনে আসমান থেকে পড়লাম। উনি কি পাগল হয়ে গেলেন নাকি? সারাদিন জ্ঞান দেওয়া মানুষটা আমাকে বন্ধু বলতেছে, তাও আবার প্রেমের ক্লাস করাতে আসছে। আমি তখন স্বাভাবিক হয়ে বললাম, আঙ্কেল আপনি মনে হয় অসুস্থ, আপনাকে কি বাসায় দিয়ে আসবো? তখন আঙ্কেল বলে, আরে কিসের আঙ্কেল বলো, এখন থেকে দোস্ত ডাকবা। আমি বলি, কিন্তু কেন? আঙ্কেল বলে, আমি তোমার প্রেমের অভিজ্ঞতা থেকে ফিদা হয়ে গেছি। আমি প্রেম করতে পারছি না, তুমি আমাকে প্রেম করা শেখাও। আঙ্কেল আপনার কথা ভুল হচ্ছে, আপনি যা ভাবছেন আসলে তা না। আঙ্কেল বলে, আমি তোমার বন্ধু, কাছ থেকে সব শুনছি। আর আঙ্কেল না বন্ধু ডাকবা, ওকে বন্ধু। সারা জীবন কি আজব মায়েরি। আঙ্কেল আসছে আমার বন্ধু হতে, ভাবা যায় এগুলো? আসলে ওনার অনেক শখ লাভ ম্যারেজ করার, বাট লাভ ম্যারেজ করতে পারেনি বলে এখনও বিয়ে করেননি। যতটা প্রেম করছেন ততটাই ছায়া খাইছে, তাই প্রেমের কাছে ক্লাস করতে আসছে। আমি বন্ধুদের কাছে গেলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিয়ে বাসায় আসলাম। আর যা হলো, আড্ডা শেষ করে আসতেই বিকেল হয়েছে। বাসায় আসার পরে আব্বু বলল, কিরে নবাবজাদা, কোথায় ছিলি? রাজ্য পাহাড়ে দিতে গেছিলাম আব্বু। উফ, রাজ্য পাহারা দিতে গেছিলি? তুই কি কোনোদিন মানুষ হবি না? জি আব্বু, সকালে যখন ফ্রেশ হয়েছিলাম আয়নায় চেহারাটা দেখছিলাম, মানুষের মতো লাগছিল। এখন জানি না কেমন লাগছে। আল্লাহ, আমি এইটা কি জন্ম দিলাম? এত বড় ফাজিল আমার ঘরে কেন হলো? আব্বু, আমি হওয়ার সময় আপনার নিয়তে ত্রুটি ছিল, তাই হবে মেবি। ওই বৌমা, লাঠিটা নিয়ে আসো। মিম দেখি লাঠি নিয়ে আসছে, মনে হয় লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। আমি আসলেই আব্বুর কাছে লাঠিটা দিবে, তখন মিম আব্বুকে বলল, এই নিন আব্বু লাঠি। দাও, এই হারামজাদাকে লাঠি চাষ ছাড়া ঠিক করা যাবে না। খবরদার আব্বু, উল্টোপাল্টা কিছু করবে না, আমি আম্মুকে বিচার দিব। তোকে মারমু না, তোকে আদর করবো, আয়। কেন? আমি কি এমন করলাম আমার উপরে লাঠি চাষ করতে চাও? এখন কয়টা বাজে? 5:12:13। কয়টা বাজে বাসা থেকে বের হইছিলি? 10টা বাজে। তাই এত দেরি করে যে আসলি? মেয়েটা এখনো কিছু খায়নি। আমি খাওয়ানোর জন্য কত জোর করলাম, বলল আলবি আসলে খাবে, আর তুই এখন আসলি? ওহ, আমি মেয়ের দিকে তাকালাম, দেখি মাথা নিচু করে আছে। যা ফ্রেশ হয়ে খেতে আয়। লাঠি দিয়ে পাশের বাড়ি দিছে। আচ্ছা যাচ্ছি, লাঠি দিয়ে মারা লাগে? এদিকে আয় তুই, আরেকটা দিই। জীবনেও আসবো না তোমার হাতের লাঠির চাষ খেতে। আমি ফ্রেশ হতে আসলাম। একটা জিনিস ভাবতেছি, আচ্ছা মিম কেন আমার জন্য না খেয়ে আছে? দূর, খেয়ে থাকলে কি না খেয়ে থাকলে কি, বাট জিজ্ঞেস করে নিব কেন খাইনি। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। মিম আর আমি একসাথে খাবার খেলাম, একটা কথা বলিনি। আমি রুমে আসলাম, মিমও একটু পরে রুমে আসলো। তখন আমাকে বলল, কোথায় ঘুরো সারাদিন? বউ খুঁজি। আরেকটা বিয়ে করবা? সেটা ভেবে থাকলে ভুলে যাও, কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি বেঁচে থাকতে অন্য কারো হতে দিব না। আমিও তোকে না, মানে তোমাকে মেনে নিব না। ভুলে যেও না তুমি কি ছিলা। আমি যাই ছিলাম না কেন, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দাও।
আমি তো ভালো হয়ে গেছি। আমার কাছে ভুলও নাই, মাপও নাই, সব ঠিক। সব ভুলে যাও। আমি তোমাকে ডিভোর্স দিব, কারণ আমি তোমাকে ঘৃণা করি। যদি আমি তোমার মনে ভালোবাসার সৃষ্টি করতে পারি? যেটা কখনোই পারবে না, কারণ তোমার জন্য শুধু ঘৃণা আছে। সেই ঘৃণাকে ভালোবাসায় পরিণত করব। চেষ্টা চালিয়ে যাও, বাট পারবে না। কয়েকটা দিন ওই আসো। ওকে, যেভাবেই হোক আমাকে পারতেই হবে। বৃথা চেষ্টা করে লাভ নাই, এর চেয়ে অন্য কাউকে পটাও, দেখবা ভবিষ্যতে সুখী হতে পারবা। আমি তোমাকে চাই। জোকস ভালোই বলতে পারো, তা না খেয়েছিলা কেন? জামাইয়ের আগে বউরা খায় না। কে তোমার জামাই? তুমি আমার জামাই। আমি তোমার মতো 12 ভাতের জামাই হব ভাবলা কেমনে? মন খারাপ করে দিছি, এখনই কান্না করে দিবে। আমি চলে আসলাম। মানুষকে মারা লাগে না, কথা দিয়ে প্রতিশোধ নেওয়া যায়। কথা দ্বারা জীবন্ত মানুষকেও মেরে ফেলা যায়, কিন্তু মিমকে কষ্ট দিলে আমারও খারাপ লাগে। আসে একটা শান্তির হাসি। খারাপ লাগলেও ওকে কষ্ট দিতে অনেক ভালো লাগে। মনে একটা অন্যরকম শান্তি আসে। আমি বন্ধুদের কাছে গেলাম, যেতে আবারও আড্ডা শুরু। আমাদের বেকার মানুষদের একটাই কাজ, আড্ডা দেওয়া। আমাদের আড্ডার টপিক হলো গাছ আগে না বিষ আগে। এসব আজাইরা বিষয় নিয়ে আড্ডা দিতে দিতে ঘন্টা পার করে ঘন্টা কাটিয়ে ফেলি। আড্ডা দিতে অনেক রাত হয়ে গেল। আমি বাসায় চলে আসলাম। আমার ফোনে অনেকগুলো কল আসছে, কিছু আম্মুর মোবাইল থেকে, কিছু আব্বুর মোবাইল থেকে, আর সবচেয়ে বেশি মিমের মোবাইল থেকে। বুঝতেই পারছেন কি বিপদে আসতেছে। দোয়া করেন যেন বেঁচে যাই, আব্বুর কাছ থেকে যেন লাঠি চাষ না খাই। বাসায় চলে আসলাম। আসতে দেখি সবাই ঠান্ডা মাথায় বসে আছে। আমি ভাবতে লাগলাম এদের আবার কি হলো, এত ঠান্ডা মাথায় বসে আছে। আমি আব্বুকে বললাম, কি আব্বু, এখনো ঘুমাওনি? না, ঘুমাবো। আগে তুই খেয়ে নে, তোর ব্যবস্থা করে ঘুমাবো। মানে কিসের ব্যবস্থা? এই যে বউ রেখে এত রাতে বাইরে ঘুরে বেড়াস, সেটার ব্যবস্থা। ওহ, মনে মনে ভাবতে লাগলাম মিম কি কিছু বলে দিল নাকি। তখন আবার আব্বু বলল, খেয়ে নে। ওকে আব্বু। সবাই একসাথে খেতে বসছি। খাবার খেতে খেতে ভাবলাম আজকে লাঠি চাষ করলো না কেন? কেননা কোনো কাহিনী আছে। কি কাহিনী হতে পারে? এসব ভাবতে ভাবতে খাওয়া শেষ হলো। আমি রুমের দিকে যাচ্ছি, তখন আব্বু কান টেনে ধরলো আর আমাকে বলতে লাগলো, কিরে, কোথায় যাচ্ছিস? কেন রুমে? তোর রুম তো উইটা না। কোনটা? এই যে রান্নাঘর, ওটা তোর ঘুমানোর জায়গা। কিন্তু কেন? ওই যে লেট করে বাড়িতে আসিস, আজকে থেকে লাঠি দিয়ে মারবো না, রান্নাঘরে ঘুমোতে দিব। আব্বু কি বলো এগুলা? যা সত্যি তাই। 10টার পরে আসলে ওখানেই জায়গা হবে। আব্বু এখন থেকে 10টায় আসবো, এবার রুমে যাই। না, রান্নাঘরে যা। আব্বু এবারের মতো মাফ করে দিন, পরে আসলে না হয় রান্নাঘরে ঘুমাবো। শোন গর্দব, বৌমার জন্য মাফ করে দিলাম। আমি রুমের দিকে যাচ্ছি। বাব্বা, লাঠিচার্জ থেকে বড় শান্তি এটা হয়েছে। এখন থেকে 10টায় আসতে হবে। না আসলে যদি রান্নাঘরে ঘুমাতে দেয়, তাহলে সারা রাত না ঘুমিয়ে মশার সাথে হাডুডু খেলতে হবে। মিমের জন্য এই যাত্রায় বেঁচে গেলাম, ওর একটা থ্যাংক ইউ বলে দিব। আমি রুমে আসলাম, মিমও আসলো। আসতেই আমি বললাম, থ্যাংক ইউ। কেন? এই যে আমাকে বাঁচিয়ে দিলে। এতে থ্যাংক ইউ দেওয়ার কি আছে? আসলে আমি কোনো কাজ বাকি রাখি না, যার যেটা প্রাপ্য সেটা দিয়েই দেই। ভালো। তারপর আমি সোফায় আর মিম বিছানায় ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম, তখন আব্বু বলল, খাবার খেয়ে রেডি হয়ে নে। কেন? আমি কোথায় যাব? তোর শ্বশুরের সাথে কথা হয়েছে, উনি সব মেনে নিছেন। আজকে যেতে বলছে, সো যা। আমি পারবো না। না পারলে এই বাড়ির বাত বন্ধ। দূর, ভাল লাগে না। আমার এই অবস্থা দেখে মিম খুব খুশি। আমি রুমে আসলাম, শুয়ে আছি, তখন মিম এসে বলল, রেডি হয়ে নাও।
পারবো না। না পারলে আব্বুকে ডাকি। না না, লাগবে না, আমি রেডি হচ্ছি। আমার শাড়ির কুচিটা ঠিক করে দাও। আমি কেন দিব? আমি ঠিক করতে পারছি না, দাও না একটু। আমার বোনকে ডেকে দিচ্ছি। তোমার বোনকে ডেকে দিলে আব্বু আম্মুকে বলে দিবে, তখন কেমন হবে? আচ্ছা, দিতাছি। ধুরবাল, কি বিপদে পড়লাম। ওর শাড়ি কুচি ঠিক করে দিলাম। যদিও কোনো ইচ্ছা ছিল না, তারপরেও শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। আর রাস্তায় যা হলো তা হলো, গাড়িতে বসে আছি। মিম বলল, খাবার নিয়ে আসো। আমার কাছে টাকা নেই। ওকে নাও, টাকা দিলাম, যাও নিয়ে আসো। আমি কি তোমার চাকর? চাকর হবা কেন? তুমি আমার লক্ষ্মী জামাই। লাভ ইউ সোনা। হেট ইউ, ফিউচার এক্স বউ। তোমার মুখে কেন মধু নাই? জন্মের সময় মনে হয় দেয় নাই। হইছে, যাও নিয়ে আসো। নিজের অনিচ্ছা থাকার পরেও খাবার আনতে গেলাম। এসে দেখি উনি আমার সিটে বসে আছে। আমি বললাম, এটা কি হলো? কই কি হইছে? হইলে কান্না করতো। আরে, তুমি আমার সিটে বসছো কেন? আমি জানালার পাশ ছাড়া বসতে পারি না, তাই। তুমি আমার সিট দিবা কিনা? দিব। তোমার উপর বমি করলে বকতে পারবা না। কি মহা বিপদে পড়লাম। আচ্ছা বসো। দাও, খাবার দাও। খাবার খেতে লাগলো। বাস চলতে লাগলো। কিছু দূর যেতেই এক আচারওয়ালা উঠছে। ওটারে মিম ডাক দিল। এই মামা, এদিকে আসেন। তখন লোকটা বলল, জি, আচার লাগবে, কয়টা দিব? তখন মিম আমাকে বলল, তুমি আচার খাবা? না, আমি মেয়ে নাকি যে আচার খাবো? ওকে, তোমার খেতে হবে না, আমিই খাই। খাও। মিম আবারও আচারওয়ালাকে বলল। এগুলোর দাম কত? লোকটি বলে, 20 টাকা করে। 2 প্যাকেট দিন। মিম আচার নিয়ে আমাকে বলল, এই টাকা দাও ওনাকে। আমার কাছে টাকা নেই। এখানে যদি বলি তুমি আমাকে ডিস্টার্ব করতেছো, কি হবে ভাবছো? সো টাকাটা দিয়ে দাও। ব্ল্যাকমেল করতেছো? মনে করো তাই। আমার কত কিউট জামাইটা। আমি টাকাটা দিয়ে দিলাম। বিশ্বাস করেন ভাই, যতগুলো হকার উঠছে সবার কাছ থেকে কিছু না কিছু কিনছে, আর সব টাকা আমি দিছি। আমার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। শ্বশুরবাড়ি যাওয়ার শখ মিটে গেছে রে ভাই। জীবনেও বিয়ে করব না, একা একা থাকাই ভালো। আমার পকেটের এই অবস্থা হলে 2 দিন পর ভিক্ষা করতে হবে। তারপর সারা রাস্তা আমার কাঁধে মাথা দিয়ে আসতেছে। আমি যখন বলছি, তোমার কি লজ্জা শরম নাই? কেন? এই যে আমার কাঁধে মাথা দিয়ে আসো। আমার জামাই তো তুমি। আমি কি তোমাকে জামাইয়ের অধিকার দিছি? তোমার পাপিষ্ঠ মুখে এসব মানায় না, মাথা সরাও। সরাবো না। সরাইতে বলছি, সরাও। বেশি কথা বললে সবাইকে বলবো তুমি আমাকে ডিস্টার্ব করো। কেউ বিশ্বাস করবে না। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি। মিম একটু জোরে বলল। ওই বাসের ছেলেরা বলতেছে, আপু কি হয়েছে? ছেলেটি কি আপনাকে ডিস্টার্ব করতেছে? না ভাইয়া। লোকগুলো বলে, ডিস্টার্ব করলে শুধু বলবেন, পিটাইয়া মানুষ বানিয়ে দিব। ওকে ভাইয়া, সমস্যা হইলে বলবো। আমি ব্যবসা খেয়ে গেলাম। শালারা উল্টোপাল্টা কিছু বললে বৃন্দাবন দেখতে হবে। মিম আবার কাঁধে মাথা রাখলো। বাট এখন আর ভয়ে কিছু বলতে পারলাম না। যেই মেয়েরে ওরে বলাতেই ছেলেরা আসে পিটাতো। যদি বলে ডিস্টার্ব করে, তাহলে আগামী 6 মাস শুধু নার্স দেখতে হবে। তারপর কয়েক ঘন্টা পরে ঢাকায় আসলাম। সব কিছু পরিবর্তন হয়ে গেছে। দিন দিন উন্নতি হচ্ছে। মিম আমাকে নিয়ে তার বাসায় গেল। গিয়ে আমি মিমের বাবাকে সালাম করলাম, ভালো মন্দ জিজ্ঞেস করলাম। তারপর উনি রুম দেখিয়ে দিলেন। আর রুমে ঢুকেই আমি অবাক হয়ে যাই, কারণ রুমটা ছিল মিমের।
অবাক করার বিষয় হচ্ছে সারা রুমেই আমার ছবি। তখন আমি জিজ্ঞেস করলাম, এইগুলো কি? আমার ভালোবাসার স্মৃতি। ও, তোমার আব্বু আম্মু কিছু বলতো না? আব্বু আম্মু জানতো আমি তোমাকে ভালোবাসি, তাই কিছু বলে নাই। ওহ, তোমার আম্মু কই? সিরিয়াল দেখে। ও। তারপর ওর আম্মুর কাছে গেলাম, সালাম করলাম। ওই আমাকে দেখে বলল, কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? বলে ভালো, তোমাকে কোথায় যেন দেখছি। আমি তখন বলি, জি আমি আপনার বাসার আশেপাশে ঘুরঘুর করতাম। তখন শ্বশুর বলে, ও তুমি কি সেই ছেলে যার উপরে আমি খাবার ময়লা পানি ফেলছিলাম? জি আমি সেই ছেলে। আসলে মিমের পিছনে যখন ঘুরঘুর করতাম তখন একদিনও ওর নিচে দাঁড়িয়েছিলাম, আর তখন মিমের আম্মু নোংরা পানি ফেলছিল। আমি সেখান থেকে উসাইন বোল্টের থেকে বেশি স্পিডে দৌড়ে বাসায় আসছিলাম। ওনার কাছ থেকে চলে আসলাম রুমে, বসে ভালো লাগছে না, তাই আগের আইডিটা অ্যাক্টিভ করলাম। ভার্সিটি বন্ধু রাফিকে পেলাম, ওর আগের আইডি এখনও আছে। পরে মেসেজ করলাম, কথা হলো অনেকক্ষণ। ও এখন একটা জব করে পার্ট টাইম। আমি বললাম কালকে মিট করার জন্য। পরে বলছে মিট করবে, ওর সাথে কথা বলতেছি। এমন সময় কিছু মেয়ে আসলো, এসে মিমকে বলল, কী রে আপু, তোর জামাই কই? মেয়েগুলো বলে, ও মা কত কিউট তোর জামাইটা, আমাকে দিয়া দে। মেয়েগুলো বলে, জামাই পেয়ে আমাদের আবার ভুলে যাস না। তখন মেয়েগুলো আমাকে বলে, কেমন আছো ভাইয়া? ভালো আছি, তোমরা? ভালো না। ও মা কেন? তোমাকে দেখে রবির মতো জ্বলে উঠছি, কত কিউট তুমি। ও মা তাই নাকি? তোমরা অনেক কিউট। মিম রেগে গেল। হইছে, এত কথা বলতে হবে না, খেতে আসো, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, খেতে গেলাম। বড়লোক শ্বশুরের খাবারের আয়োজন দেখে মাথা ঘুরে গেল। এত আইটেম আমি 3 দিনও খেয়ে শেষ করতে পারবো না। তারপরও ইচ্ছা মতো খেলাম। শালা সব টাকা প্রতিশোধ খাবার তুলে নিলাম। এত খাবার খেয়ে নড়তে পারছি না। লোভে খাদ্যই বাস। এখন বুঝতে পারছি, মোরে বাঁচাও আল্লাহ, আর জীবনও এত খাবার খাবো না। খাবারের লোভ করবো না। রাতে শুয়ে আছি, মিমের রুমে সোফা নাই। আমি এখন কোথায় ঘুমাবো? আমি মিমকে বললাম, আমি কোথায় ঘুমাবো? বিছানায়। তুমি কোথায় ঘুমাবা? বিছানায়। মানে কি? তোমার মতো 12 ভাতারির সাথে আমি ঘুমাতে পারবো না। কি বললা তুমি? ঘুমাতে পারবে না মানে? না ঘুমালে এমন জায়গায় মারবো, বাবা হতে পারবে না। এটা আমার বাসা, মনে রাখবা। আমি যেভাবে বলবো সেভাবে চলবা। জীবনেও না, কয়টা দিনই তো, পরে কি করবা? পরেরটা পরে দেখা যাবে। এখন ঘুমাও। শরীরে রাগ থাকার পরও বিছানায় শুইছি, এছাড়া উপায় নেই। মিমও এসে শুইল, মাঝখানে কোল বালিশ। সকালে উঠে দেখি মিম আমার বুকে, ওর নিঃশ্বাসগুলো আমার মুখে পড়ছে। আমি কোনো রকমে উঠে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম। মিমও উঠে গেল। সকালে নাস্তা করলাম একসাথে। খাবার টেবিলে অনেক কথা হলো। খাবার শেষে আড্ডা দিলাম সবাই মিলে। আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। দুপুরে খাবার খেয়ে রেস্ট নিলাম। বিকেল হয়ে গেল। এর ভিতরে মিম অনেক জ্বালাইছে। রাগ উঠলেও কিছু বলতে পারিনি, কেন জানি বারবার আটকে যাই। আমি রেস্টুরেন্টে যাচ্ছি, রাফির সাথে দেখা করব। রেস্টুরেন্ট ঢুকে যা দেখলাম তা দেখে মোটামুটি খুশিই হলাম, কারণ আবির বউ বাচ্চা নিয়ে বসে আসছে। এই সুযোগে প্রতিশোধ নেওয়ার। আমি জিএফের সাথে ঘুরতি, এখন যখন পাইছি মজা বোঝাবো। আমি আবিরের কাছে গেলাম, গিয়ে বললাম, ভাইয়া আগের ভাবিগুলো আরও বেশি কিউট ছিল। তখন আবির বলে, মানে? কে তুমি, কি বলতেছো? তখন আবিরের বউ বলে, মানে ভাইয়া আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলি, আগে যাদের নিয়ে আসতো তারা আরও বেশি সুন্দরী ছিল। তখন ওর বউ বলে, সত্যি নাকি আবির? আবির বলে, আরে না, আমি মোটেও এমন না, বলে প্রমাণ দেখাইতে। তখন আমার মেয়েটা বলল, ভাইয়া আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমি বলি, জি, প্রমাণ না থাকলে কি এসে বলতাম নি? এই নেন দেখেন, ভিডিওটা আর পিকগুলো দিলাম। এগুলো মিমের আইডিতে ছিল। মেয়েরা সব দেখলো। আমি ফোনটা নিয়ে আসলাম, পিছনে শুধু ঠাসটার শব্দ হচ্ছে, আর আমি চিল্লাইতেছে। হঠাৎ দেখি গণপিটুনি খাচ্ছে। ওর বউ মানুষকে বলতেছে আবির নাকি ওনার সাথে লুচ্চামি করছে। বাকিটা জনগণ বুঝে নিছে। আমি বাইরে এসে দাঁড়ালাম,
দেখি আবির ওর পায়ে ধরে বলতেছে, মাফ করে দাও বউ, আর জীবনেও কারোর দিকে চোখ তুলে তাকাবো না। ওর মতো লুচ্চাকে জীবনেও মাফ করবো না। পরে দেখলাম জাস্ট বুকে একটা লাথি দিছে আর চলে গেছে। আবির পিছু পিছু দৌড়াচ্ছে। আমার খুব আনন্দ লাগতেছে। এখন আবিরের ডিভোর্স হবে, বাসায়ও জায়গা দিবে না। কি মজা, মনে একটা শান্তির বাতাস বয়ে গেল। আমি অন্য একটা রেস্টুরেন্টে গেলাম আর রাফিকে ওটাতে আসতে বললাম। পরে যা হলো। কিরে, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালোই, কিন্তু তুই ওই রেস্টুরেন্টের কথা বলে এখানে আনলি কেন? কাহিনী আছে। কি কাহিনী? তারপর সব খুলে বললাম। রাফি হাসতে হাসতে শেষ আর বলতে লাগলো, শালারে উচিত একটা শিক্ষা দিছস, বাট তুই হঠাৎ ঢাকায় কেন? আসছি। কি আর শখে? কেন, কি হয়েছে? ঢাকায় শ্বশুর বাড়িতে আসছি। কি বলিস, বিয়ে করে ফেলেছিস? এটা কিন্তু ঠিক না। মিমের কি হবে? রাফি ওর সম্পর্কে কিছু বলতে চাইছে, তা জানার জন্য আমিও বললাম, ওর আবার কি হবে? আরে ভাই, মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে। তুই যাওয়ার পর পাগলের মতো খুঁজতো। তুই যাওয়ার পর কোনো ছেলের সাথেই কথা বলতো না, একা একা থাকতো সারাদিন। আর তোর ফিরে আসার অপেক্ষা আছে এখনো। এখন যদি শুনে তুই বিয়ে করে ফেলছিস, তাহলে নিশ্চয়ই মিম সুসাইড করবে। আমি ওর কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে আছি। কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। তবুও বললাম, ওর কথা বাদ দে, অতীত তো অতীতই। তা তোর রিলেশনের কি খবর? আমরা তো বিয়ে করে ফেলছি, বাচ্চাও আছে। কি বলিস, দাওয়াত দিলি না? তোর সাথে যোগাযোগ ছিল না, তাই দিতে পারিনি। তা শ্বশুর বাড়ি কোথায়? আপাতত এখানে আসি কতদিন, পরে অন্য কোথাও হবে। মানে কি বলতেছিস? যাকে বিয়ে করছি তাকে কিছুদিনের মধ্যে ডিভোর্স দিয়ে দেবো। কেন, কি করছে ভাবি? ডিভোর্স দিবি কেন? আর মেয়েটাকে? মেয়েটা আর কেউ না, আমার এক্স গপ মিম। কি বলিস ভাই, তুই তো গাঁজা খাইতি না, এখন কি খেয়ে আসছিস নাকি? বেটা, আমি এগুলো খাই না। তাহলে শোন। বল। তারপর সব বললাম, কিভাবে কি হয়েছে। তবু রাফি বিশ্বাস করে না। আমাকে বলে, তুই আমাকে বোকা ভাবছিস? যেভাবে বলবি সেভাবে বিশ্বাস করব। মিম সেখানে যাবে কেন? আরে শালা, ওখানে ওর মামার বাড়ি, আর আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। আমার বিশ্বাস হয় না, প্রমাণ দেখা। ওকে। কাবিনের কাগজ একটা পিক ছিল মোবাইলে ওঠানো, ওটা দেখালাম। পরে রাফি দেখে বলল, তুই মাসে কত টাকা কামাই করিস? একটু ভাব নিয়ে বললাম, 1 টাকাও না। তোর বাবার কত টাকা আছে? সব মিলিয়ে 8-10 কোটি হবে। কিন্তু কেন? আস্তে আস্তে লাইন আসতেছি, ওয়েট কর। তোর বিয়ের কাবিন কত? কেন, 10 লাখ টাকা মাত্র। তাই রে, এটা ভালো করে দেখ। এটা দেখে আমার মাথাটা ঘুরে গেল। আল্লাহ, তুমি মাটি ফাঁক করো, আমি ঢুইকা যাই। এই জীবনে আমি আর রাখুমনি, কারণ শালার পোলারা কাবিন 10 লাখ টাকা লিখতে গিয়ে 10 কোটি লিখে ফেলছে। আমার বাবার পুরো সম্পত্তি বিক্রি করলেও হবে না। আল্লাহ, আমার জীবনটা শেষ, আমি কি করব এখন? তখন রাফি আবার বলল, কিরে, ডিভোর্স দিবি না? শালা এখন মজা নিচ্ছ? এত টাকা কেমনে দিব? কি করব আমি? একটা কাজ কর। কি কাজ? তুই ওকে মেনে নে। জীবনেও না, মরে গেলেও মেনে নিব না। তারপর রাফি অনেকক্ষণ বুঝাইছে। আমি শেষে ভেবে দেখলাম ওকে মেনে নেওয়াই উচিত। ও তো এখন ভালো হয়ে গেছে, বাট এত সহজে না। আগে অপমান করব, ইগনোর করব, কষ্ট দিব, পরে মেনে নিব, যাতে বুঝে আমাকে কষ্ট দিচ্ছে। আমি আরও কিছুক্ষণ রাফির সাথে আড্ডা দিলাম। পরে আমি বাসার দিকে রওনা দিলাম। রাফিও চলে গেল। আমি বাসায় ঢুকতেই মিম বলল, কোথায় গেছিলা? মেয়ে দেখতে গেছিলাম। তা কয়টা দেখছো? অনেকগুলো, কত কিউট। কিউট তাই না? এমন জায়গায় তোরে মারবো, বাবা হতে পারবি না। আর কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে ফেলবো। আমি আমার মতো চলতে ভালোবাসি। তুমি বলার কে? তুমি আজকে আসো, কালকে নেই। সাইডে যাও, ভিতরে যাব।
আমি রুমে চলে আসলাম। মিম ওখানে দাঁড়িয়ে ভাবতেছে ও এমন হলো কেন, আগে তো কত ভালো ছিল। ও কেন বারবার বলে আমি দূরে চলে যাব, আমি তো ওকে ভালোবাসি, বুঝে না কেন। এসব ভাবতে ভাবতে মিম দরজা লাগিয়ে রুমে আসলো। এসে দেখে আমি ওর বোনের সাথে গল্প করতেছি, আর এমন গল্প করতেছি যা শুনে মিম রেগে গেল, কারণ গল্পগুলো এমন ছিল। আরে ভাইয়া, শুয়ে আছেন যে, ক্লান্ত নাকি? না গো, এখনো ক্লান্ত হয়নি, তবে পরে হতে পারি। আপনি কত কিউট, আপু যদি আপনাকে বিয়ে না করতো আমি করে ফেলতাম। আমিও, তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমার ডাইনি আপু তো থেকে তুমি কত লক্ষ্মী, আমিও তোমাকে বিয়ে করে নিতাম গো। যা কি যে বলেন না ভাইয়া, বিশ্বাস করো, তোমরা তো লক্ষ্মী মেয়ে হারিকেন জ্বালায় খুঁজতেছি, কিন্তু পাইনি। হারিকেন জ্বালায় খুঁজছেন তাই পাননি, যদি এনার্জি বাল্ব দিয়ে খুঁজতেন তাহলে পেতেন। আরে এনার্জি বাল্বের দাম বেশি তাই কিনে খুঁজতে পারিনি। না ভাইয়া, প্রতি পিস এনার্জি বাল্ব মাত্র 100 টাকা। ও তাই বলো, যা হওয়ার হয়েছে, এখন আর কি করা। কপালটাই খারাপ। আর মিম সব কথাগুলো শুনছে, শুনে তেড়ে আসছে, আর ওর বোনের কান ধরে বলতেছে, কিরে, বিয়ে করার শখ হয়েছে? বোন বলে, আরে আপু আমি তো মজা করছিলাম, কান ছাড়ো, ব্যথা পাচ্ছি। তোর মজা ছুটাচ্ছি, দাঁড়া, তোর বাবাকে বলে বিয়ের ব্যবস্থা করতেছি। বোন বলল, না আপু না, আমি এখন বিয়ে করব না। সেটা কথা বলে পরেই দেখা যাবে, এখন তুই রুম থেকে যা। আর আমার কলিজার দিকে চোখ তুলে তাকালে বটি দিয়ে তোর চোখ তুলে ফেলবো। বোন বলে, তাকাতে ঠেকে নাই আমার, তোমার চাঁদ তুমিই দেখো। যা, তাকাবি না, তাকালে চোখ তুলে ফেলবো। মিমের বোন ভেংসি কেটে চলে গেল। আমি বোকার মতো তাকিয়ে আছি, বলতে গেলে নীরব দর্শক। মিম তখন আমাকে বলল, কি গো, বিয়ে করার শখ জাগছে? একটা দিয়ে হয় না তো তাই। মিম অনেকটা মায়াভরা চোখে তাকিয়ে বলল, আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে? আমি তার ওই চোখের দিকে তাকাই নাই, না তাকিয়েই বললাম, মানুষ তার কষ্টের জন্য নিজেকে দায়ী থাকে, যে যেরকম করবে তার সাথে ঠিক সেই রকমই হবে। ও, আমি তো ভুলের জন্য ক্ষমা চাইছি। ক্ষমা তো কবেই করে দিয়েছি। আমি রুম থেকে বাইরে চলে আসলাম, ছাদে বসে আছি, অনেকটা রাত হয়ে গেছে। তখন মিম আসলো আবার। এখানে বসে কি করো? ভাবতেছি। কি ভাবতেছো? এই যে আকাশটা অনেক মেঘলা। ভালো, আব্বু আম্মু বসে আছে, খেতে চলো। চলো। তারপর টেবিলে গেলাম, অনেক কথা হলো। মিমের বাবা জিজ্ঞেস করলো এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে নাকি। আমি বলছি না, কোনো অসুবিধা হয়নি, ভালোই লাগতেছে। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম, শুয়ে আছি। একটু পরে মিমো আসলো, এসে শুয়ে পড়লো, বলল, বউ থাকতে কোলবালিশ লাগে? আমার তো বউ নাই, তাই কোলবালিশ লাগে। তাহলে আমি কে? আরে তুমি তো ক্ষণিকের জন্য, আজকে আসো কালকে নেই। ও। মিম চুপচাপ হয়ে গেল, আমিও আর কথা বললাম না, ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে মিমও ঘুমিয়ে পড়লো। সকালে মিম আমার আগেই উঠছে, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছে, আর আমাকে ডাকতেছে, ওগো ওঠো, তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। আম্মু যাও তো, ঘুমাবো। আমি তোমার আম্মু না, তোমার বউ। ওহ, ওর ডাক শুনে উঠলাম। আর আগে যখন আম্মু তুলে দিত, তাই ঘুমের ভেতরে ভাবছি আম্মুই ডাকতেছে। পরে মিম বলল, তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি, খেয়ে নাও। দাও। মিম চা দিল, আমি পুরো চাটা খেলাম, অনেক ভালো হয়েছে। কিন্তু ও আমাকে জিজ্ঞেস করলো, চাটা কেমন হয়েছে? এগুলো চা নাকি গ্লুকোজ? সবাই তো বললো ভালো হয়েছে, তোমার কাছে ভালো হয়নি? না, আরো ভালো করে বানাতে হবে, এগুলো মানুষ খায় নাকি? আচ্ছা, নেক্সট টাইম থেকে ভালো করে বানানোর চেষ্টা করব। আর ঘোরাঘুরি, আড্ডা, সবকিছু মিলে 2টা দিন চলে গেল। মিম 2টা দিনে অনেক কাছে আসতে চেয়েছে, আমি বারবার দূরে ঠেলে দিয়েছি। ওর সাথে এমন ব্যবহার করলে আমার অনেক খারাপ লাগে। আজকে মিমের বাবা মার থেকে বিদায় নিয়ে আমার বাড়িতে চলে যাচ্ছি। ভাবতেছি আসার দিন পকেট খালি করে দিছে, এখন না জানে কি করে।
কিন্তু আমার ধারণা ভুল ছিল। ও সারাটা রাস্তা মন মরা হয়েছিল, হয়তো বাবা মাকে ছেড়ে যাচ্ছে বলে আমার কাছে কিছুই চাইনি। আমি বাড়ি আসার পর নানা প্রশ্নের উত্তর দিতে হলো। শ্বশুরবাড়ি কেমন, ঠিকমতো খাওয়া দাওয়া করাইছি কিনা, আরও কত কি। আমি সব কিছুর ঠিকঠাক উত্তর দিয়ে রুমে এসে এক ঘুম দিলাম। মিমও ঘুমিয়ে পড়লো। আমি সকালে উঠলাম, ফ্রেশ হয়ে বাইরে গেলাম। আর বন্ধুদের কাছ থেকে যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আর যা হলো, বন্ধুদের কাছে যেতেই বলল, কিরে এতদিন কইছিলি? জাহান নামে। জাহান নামে থাকলেও এখন এমন কথা শোনাবো যে তুই জান্নাতে চলে আসবি। মানে তুই কি বলতে চাচ্ছিস? আরে তোর ছোটবেলার ক্রাশ নীলা আপু তোরে খুঁজতাছে। আমাকে খুঁজে কেন? আমাদের কিছু বলে নাই, শুধু এটাই বলেছে যে আমরা যেন তোকে বলি ওনার সাথে দেখা করার জন্য। ও আচ্ছা, দেখা করবো না। মন খারাপ করে বললাম। কিরে তুই মন খারাপ করে আছিস যে? তোর তো সবচেয়ে খুশি হওয়ার কথা, কারণ তোর ক্রাশ তোকে খোঁজে। আরে মন খারাপ কি আর সাধে করছি? আরে আমার বউকে ডিভোর্স দিতে পারবো না, আর ক্র্যাশকেও পটাতে পারবো না। কেন, কি হয়েছে? আরে শালার পুতেরা কেমন 10 লাখ লিখতে গিয়ে 10 কোটি টাকা লিখে ফেলছে। হা হা হা, ভালো। তবে ভাবি কিন্তু অনেক সুন্দর, ডিভোর্স না দিলে ভালো হবে। চুপ কর শালা, যা জ্বালা সেই বোঝে। আচ্ছা রাগ করিস না, চল খেলে আসি। ওকে চল। নীলাপুর বাসার সামনে খেলতে যাচ্ছি। খেলার জন্য অনেক দিন ক্রাশের দৌড়ানি খাইছি, জানি না আজকে কি হবে। আসলে ক্রাশের দৌড়ানি খেতে ভালোই লাগে। একটা মানুষের ভালোবাসার মানুষ একটাই থাকে, আর ক্রাশ থাকে হাজারটা। তেমনি আমারও ভালোবাসার মানুষ ছিল মিম, আর ওটা নীলাপু ছিল ক্রাশ। খেলা শুরু করে দিলাম। আমি ব্যাট করতেছি আর রাফি বল করতেছে। আমি জোরে ব্যাট চালালাম। ভাগ্য খারাপ হলে যা হয়, বলটা নীলাপুর উপরে পড়ছে। নীলাপু কোথা থেকে ওর বাসা দিকে যাচ্ছে। বলটা পাওয়া মাত্র গুলির মতো বেগে আমার কাছে আসলো। মনে মনে ভাবতেছি, আজকে আমার কপালে কি আছে আল্লাহই ভালো জানেন। আল্লাহ বাঁচাও। আমার ধারণা ছিল নীলাপু ব্যাট নিয়ে পিটাবে, কিন্তু সেই ধারণা ভুল করে নীলাপু আমার কলার ধরে বলল, এদিকে আসো। কেন আপু? আমি তোর কোন কালের আপু লাগি? ইয়ে মানে বড় আপু ডাকতে হয়? তোর ইয়ে মানে ছোটাচ্ছি। আয় আমার সাথে আয়। আমাকে মাঠের সাইডে নিয়ে গেল। আমি ভয়ে ভয়ে নীলাকে বললাম, তুমি নাকি আমাকে খুঁজছিলে আপু? খুঁজছিলাম। তুই নাকি বিয়ে করেছিস, আর কয়দিন ছিলি? জি, শ্বশুরবাড়ি গেছিলাম। ও তাই অন্য মেয়েকে বিয়ে করবি তো আমার পিছন পিছন যেতি কেন? আরে আমি তো মজা করছিলাম, আসলে আমি ওকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। তুই মজা করতি তাই না? এখন আমি তোর প্রেমে পড়ে গেছি, এখন আমার কি হবে? আরে প্রেমের আগে সেকা খাইছো আপু, সমস্যা নাই। তুমি দেখতে অনেক সুন্দর, আর অনেক ছেলে বাবা। তোর গালে দেবো একটা। অন্য ছেলে লাগবে না, আমার তোকে লাগবো। আরে বুঝতেছো না কেন? বিয়ে মানুষের একবারই হয়, দেখবা আমার চেয়েও ভালো ছেলে পাবা। পাবো না। আচ্ছা আমি এনে দিব, কেমন? না লাগবে না, আমার তোকে লাগবে। তারপর এই নীলারে অনেক কষ্টে সেটিং দিলাম। মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। শালি কিছুতেই বুঝতে চাই না। ওফ শেষ। আমি যাওয়ার সময় বাদ দোয়া দিয়ে গেল। নীলাপু বদদোয়া যেন আমার উপরে না পড়ে, দোয়া করেন আপনারা। নীলাপু বাসায় চলে গেল। আমি সামনের দোকানে গেলাম, তখন ওই আঙ্কেল এর দেখা। যদি ওই আঙ্কেল আমাকে আর নীলার একসাথে দেখে তাহলে 12টা বাজিয়ে ছাড়বে। আমাকে দেখে আঙ্কেল বলল, এইদিকে আসো আলবি। কোথায় যাবো আঙ্কেল? চোখ গরম করে বললেন, এইদিকে আসো। আমি আঙ্কেলের সাথে গেলাম। তখন আমি আঙ্কেলকে বললাম, জি আঙ্কেল বলেন। তোমাকে চড় মারা উচিত। কেন? গালে হাত দিয়ে বললাম। আঙ্কেল বলে, কতবার বলছি আমাকে দোস্ত বলে ডাকবা, আর তুমি কি না আঙ্কেল ডাকো আমার সাথে। কি আঙ্কেল ডাকা যায়? আচ্ছা এখন থেকে দোস্ত বলে ডাকবো। মনে থাকে যেন। তা দোস্ত আমাকে ডাকলা কেন? দোস্ত আমি তো প্রেমে পড়ে গেছি। কি বলো দোস্ত, কখন পড়লা? কোমর ব্যথা পাওনি তো? আর ওই পড়া
না বোকা, আমি প্রেমে পড়েছি। আমি বলি, তাই নাকি বন্ধু? কার প্রেমে পড়লাম? নীলার প্রেমে পড়ছি। দোস্ত, একটু সেটিং করে দাও না বন্ধু। ওই মেয়ের পিছনে অনেক ছেলের লাইন দিয়ে আছে, কীভাবে সেটিং করে দিব বলো? আমি জানি তুমি পারবা, দাও না একটু প্লিজ বন্ধু, প্লিজ। আরে মানে প্রেমের বিষয় যেহেতু খরচপাতিও আছে। ও, টাকা লাগবে তাই তো। মানিব্যাগ বের করে বলল। আমি মানিব্যাগটা দিয়ে বললাম, আরে দেন দেন, এত কিছু ভাবা লাগবে না, কাজ হয়ে যাবে। সবটা নিয়ে নিবা? সবটাই দিয়ে দিন, তাড়াতাড়ি কাজ হবে। আচ্ছা 2 টাকা দাও। কেন? 2 টাকা দিয়ে কী করবা? 2 চকলেট খাবো। ওরে স্যাসরা, তুই আসিস প্রেম করতে, প্রেমের পরে কি খাবি কে জানে, মনে মনে বললাম। তারপর আঙ্কেলকে 2 টাকা দিয়ে দিলাম। নিজেকে অ্যাভারেজ বিজয়ীর মতো লাগতেছে। এই লোকের পকেট থেকে এত টাকা বের হতো না আর কি না। আমি ওর মানিব্যাগ হাতে নিলাম, খুশি মনে বাসায় চলে গেলাম। বাসায় যেতেই আব্বু বলল, কিরে, কই থাকিস সারাদিন? আসলে সবার খোঁজখবর রাখা শুরু করছি, সামনে ইলেকশন করব। ওহ ভালো, যা বাজার করে নিয়ে আয়। কি বললাম? আমি বাজার করব কেন? কাজের লোক কই? কাজের লোক সব বিদায়। কেন বিদায় করছে কেন? কারণ তোর মতো এত দামড়া পোলা থাকতে কাজের লোক রাখার মানেই হয় না। ভালো তো, আমি এসব বাজার টাজার করতে পারবো না। না করতে পারলে বাসার ভাত পাবি না। দূর, তোমার মাথায় এসব ভূত কে চাপাইছে? কেউ না, যা বলছি তাই কর। পরে বাজার করতে চলে গেলাম। যা পারছি বাজার করছি। বাজারে নিয়ে আসার সময় মানুষ বলতেছে বিয়ে করে ছেলেটা সংসারী হয়ে গেছে, ভাল লাগছে। আরও নানা কথা শুনে রুমে ঢুকলাম। রুমে ঢুকতেই মিম বলল, কোথায় ছিলা? ওই যে এগুলো নিয়ে পার্কে গেছিলাম। বাজার নিয়ে পার্কে গেছো? সবাই ফুল নিয়ে যায়, আমি বাজার নিয়ে গেছি। সাইড দাও। মুখে কি মধু নাই? না, নাই। তারপর রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেলাম, একটা ঘুম দিলাম। বিকালে মিমের ডাকে ঘুম ভাঙলো। ওই শোনা, ঘুম থেকে ওঠো। কি হয়েছে, ডাকতেছো কেন? তোমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি। তা কি এমন মহা জিনিস রান্না করছো, আমার স্বাদের ঘুমটা ভেঙে দিলা? বিরিয়ানি তো তোমার প্রিয়, তাই নিয়ে আসছি। ওকে, রেখে যাও। আমি ফ্রেশ হয়ে আসলাম, বিরিয়ানিটা খেলাম। জাস্ট অসাধারণ হয়েছে। পুরা খাই নাই, মিম এসে পড়ছে তাই তাই ওকে জ্বালানোর জন্য বললাম, কি হলো, এগুলো কি রান্না করছো? কেন বিরিয়ানি? আমার তো মনে হচ্ছে এগুলো খিচুড়ি। এত বাজে রান্না কেউ করে? তোমারগুলো তুমি খাও। মিমের চোখ দিয়ে পানি চলে আসলো, আমাকে বলতে লাগলো, সবাই তো বলছে ভালো হয়েছে, তোমার কাছে খারাপ লাগছে? আচ্ছা, পরের বার ভালো করে রান্না করব। সবাই তো ভালোই বলবে, নতুন বউ, কেউ তো আর খারাপ বলবে না। আমি রুম থেকে রান্নাঘরে চলে গেলাম, কারণ চুরি করে বিরিয়ানি খাবো, যেভাবেই হোক খেতেই হবে। রান্নাঘরে যাওয়ার সময় আম্মু বলল, এই তুই কোথায় যাচ্ছিস? আম্মু, আচার খেতে যাচ্ছি। সত্যি করে বল। সত্যি আম্মু। যদিও বিরিয়ানি খেতে গেছি, ইচ্ছা মতো বিরিয়ানি খেলাম। আহা কি লাগতেছে। রাতে বাইরে আড্ডা দিলাম, 10টার ভিতরে এসে পড়লাম। বন্ধুরা বলল, কী রে, বউ পাগল হয়ে গেছিস? আরে শালা, তোর আমার দুঃখ কেমনে বুঝবি? 10টায় বাসায় না গেলে রান্নাঘরে থাকতে হবে। বাসায় এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। মিমকে জ্বালানোর জন্য হুদাই ফোন দিয়ে কথা বলতেছি। মিম রাগে আগুন হয়ে আছে। তখন আমাকে বলল, এই, তুমি কার সাথে এতক্ষণ কথা বলছো? আমার ফিউচার বউয়ের সাথে। কি বললা তুমি? কানে সমস্যা যখন চোখের ডাক্তার দেখাও। আমার কানে সমস্যা নাই, তুমি অন্য মেয়ের সাথে কথা বলতে পারবে না। আমি 1000 বার বলবো, তুমি বলার কে? বলবা না তাই? ফোনটাকে যদি পানিতে গোসল করাই কেমন হবে? একদম ফোনে হাত দিবা না। কেন হাতে দিব না? জামাইয়ের ফোন 100 বার হাতে দিব। কে তোমার জামাই? তুমি। কয়েকদিন পর এক্স হয়ে যাবা। ভালো।
মিম আমার বুকে এসে শুইছে। তখন আমি বললাম, এটা কি হচ্ছে? ওঠো বলছি। তুমি আমার জামাই, সো যতদিন আছো আমার অধিকার আমি বুঝি নেই। খবরদার টাচ করবে না। তুমি দেহ পাবা কিন্তু মন পাবা না। দুটাই পাবো সোনা, এখন ঘুমাও। মিমকে ছাড়তে পারছি না। তখন আবারও মিম বলল, রান্নাঘরে যেতে চাও? আজব, রান্নাঘরে যাব কেন? ছাড়ো বলছি। ছাড়বো না, কি করবা? ধাক্কা দিয়ে ফেলে দিব। আমি চিৎকার দিয়ে আব্বু আম্মুকে ডেকে বলবো তুমি আমাকে মারছো, পরে কি হবে ভাবছো? দূর, ভাল লাগছে না। কথায় কথায় ভয় দেখায়। তারপর বুকের উপর শুয়ে আছে। এভাবে ঘুমাতে হলে সকালে উঠে দেখি মিম বুকে নেই। তার মানে আগেই উঠে গেছে। একটু পরে চা নিয়ে আসলো। চা খেয়ে আজকেও ঝাড়ি দিলাম। তারপরে বাইরে গেলাম। আঙ্কেলের সাথে আবার দেখা। উনি আমাকে করে বলছেন যেন নীলাকে ওনার করে দেই। আমি বলি খাবার খেয়ে যাচ্ছি আমার ক্রাশের সাথে দেখা করতে। ক্রাশ হয়ে যাবে আন্টি, ভাবতেই কেমন লাগে। ক্রাশের কাছে গিয়ে যা হলো, উনি অনেক করে বলছেন যেন নীলাকে ওনার করে দেই। তাই আমি খাবার খেয়ে যাচ্ছি আমার ক্রাশের চোখে। ক্রাশ হয়ে যাবে আন্টি, ভাবতেই কেমন লাগে। ক্রাশের কাছে গিয়ে যা হলো তা হলো, ক্রাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। ক্রাশের বাবা আবার আমাকে একেবারেই দেখতে পারে না, কারণ ওনার বাসার বহু জানালার কাজ আমি ভাঙছি। তাই ভিতরে যেহেতু ঢোকা যাবে না, কিছু একটা করতে হবে যেন ক্রাশ নিচে আসে। কাউকে দিয়ে খবর পাঠালে মন্দ হয় না। এখন কাকে দিয়ে খবর পাঠাবো? আশেপাশে তাকিয়ে দেখি একটা পিচ্চি ক্রাশের বাসার দিকে উকিঝুঁকি করতেছে। আমি ওকে ডাক দিলাম, এই এদিকে আই। জি ভাইয়া। তুই এখানে উকিঝুঁকি করছিস কেন? সিক্রেট বিষয় বলা যাবে না। কার নিচে খাওয়ার আগে বল। আসলে ভাইয়া, এখানে আমার গার্লফ্রেন্ড থাকে, ওকে দেখতে আসছি। তোর কি ফ্রেন্ড এখানে থাকে? গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু, আমরা একসাথে পড়ালেখা করি। ও তাই, বল, আমার একটা হেল্প করে দে। কি হেল্প? ওই বাসায় তোর নীলাপুকে গিয়ে বল নিচে আসতে। পারবো না আমি। আচ্ছা, আমি তোর আব্বুকে গিয়ে বলবো আপনার ছেলেকে দেখলাম মানুষের ফ্ল্যাটে উকিঝুঁকি দেয়, আর তোর আব্বুর সাথে আমার অনেক খাতির। আচ্ছা ভাই, যাচ্ছি। আর থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আমাকে ভিতরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। কেউ দৌড়লে বলবো আপনি পাঠাইছেন। আচ্ছা বলিস, যা এবার বাপ। পিচিটা চলে গেল। মনে মনে ভাবতেছি, কি যুগ আইলো রে। ভাই মায়ের পেট থেকে ফোটার আগেই প্রেম করা শুরু করে দিছে। পিচ্চির মতো বয়স থাকতে মোবাইল কি চিনতামই না, ক্যালকুলেটর দিয়ে হ্যালো হ্যালো করতাম না। এভাবে চলতে থাকলে আগামী 100 বছর পর শোনা যাবে মায়ের পেটের গর্ভ অবস্থায় থাকা ছেলের জন্য সুন্দর গপ ম্যানেজ করে না পারাই ছেলে আর পৃথিবীর মুখ দেখল না, পরপারে চলে গেল। আমি দাঁড়িয়ে এসব ভাবতেছি। আমার ক্রাশ নীলা আপু এদিকে আসতেছে, যেন আগে ক্রাশ আপুই ছিল, এখন থেকে ক্রাশ আন্টি হয়ে যাবে। ক্রাশ আন্টি আমার কাছে আসতেই আমি বললাম, আসসালামু আলাইকুম আন্টি। ও মা গো, আমার গালটা গেল। এত জোরে কেউ মারে? তোরে যে জুতা খুলে পিটাই নাই, সেটাই তোর ভাগ্য। কেন? আমি কিটা করছি? তুই আমাকে আন্টি ডাকতেছিস কেন? আমি করছি একটা মেয়ে, আমার সাথে আন্টি ডাক যায়? আসলে আন্টি ডাকার পিছনে বিরাট একটা কারণ আছে। কি কারণ? জুতার বাড়ি খাওয়ার আগে বল। বলতেছি, ওয়েট, তুমি আগে ফুচকাটা খাও। আসার সময় এটা নিয়ে আসছিলাম। ওয়াও, তুই ফুচকা নিয়ে আসছিস? দে দে, তাড়াতাড়ি দে। ওকে নাও, অনেকগুলো নিয়ে আসছি। ফুচকা খেতে খেতে বলল, তুই কি বলতে আসছিস বল? আসলে সবাই তো ভালোবাসা চাই, তাই না? চাই তো, আমিও চাই। তুমি যেমন আমাকে ভালোবাসো, তেমনি তোমাকে অন্য কেউ ভালোবাসে, তাই তোমার উচিত ওনাকে মেনে নেওয়া। অনেকেই তো আমাকে ভালোবাসে,
কিন্তু তুই কার কথা বলছিস? আরে রফিক আঙ্কেল আছে না, উনি তোমাকে অনেক ভালোবাসে। আলবি, তুই কি বলছিস? ওই বুইড়া বেটা আমাকে ভালোবাসে? আমার পিছনে কত সুন্দর সুন্দর ছেলে ঘুরে বেড়ায়, তা তো জানিস না? আপু জানি, বাট সুন্দর ছেলেদের দিয়ে কী করবা? তোমাকে সুন্দর ছেলেদের কথায় উঠতে বসতে হবে। আর ওনাকে ভালোবাসলে, বিয়ে করলে ওনাকে তোমার কথায় উঠাতে বসাতে পারবা। বয়স্ক ছেলেরা বউয়ের কথায় উঠে বসে, তোমার কপাল খুলে যাবে। তবুও আমি পারবো না। ওনার বুড়ি কতটা বড়, আর বয়সও বেশি। আরে প্রেমের সময় কম কম খেতে বলবা, ভুঁড়ি কমে যাবে। আর সব টাকাও তোমার নামে লিখে দিবে। এই যে ফুচকাটা খাচ্ছ, এটা ওনার টাকায়। আচ্ছা, আমি 2 মিনিট ভাবি। ওকে ভাবো। 2 মিনিট পর বলল, তুই ঠিকই বলছিস, আমি রাজি। বাট ওগুলোর জন্য আমি রাজি হইনি। আমি রাজি হয়েছি একটা কারণে। আপু কি কারণে? ফুচকা আমার ফেভারিট খাবার। উনি আমাকে ফুচকা খেতে দিছে, তাই রাজি হয়ে গেছে। লাউ ঠেলা, ফুচকার কারণে প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলছে। কেউ কাউকে প্রপোজ করলে ফুচকা দিয়ে করেন, হয়তো কপাল খুলে যেতে পারে। আমি আবার নীলাকে বললাম, আপু এখন বুঝছেন আগে কেন আন্টি বলছি, আর এখন থেকে আন্টিই রাখবো। ওকে, ডাকিস। কিন্তু গাল দুইটা লাল করে ফেলছেন আই, বলেই গাল টেনে দিল। তারপর ক্রাশের ওখান থেকে আঙ্কেলের কাছে আসলাম। আসতেই বললাম, আঙ্কেল টাকা লাগবে। তিনি বললেন, তোমাকে কতবার বলছি বন্ধু বলবা? তা কাজ হয়েছে? টাকা লাগবে। কত? বিয়ারের দাম দিলেই হবে। ওকে এই নাও। দিন। এখন বলো কাজ হয়েছে কিনা? পুরোপুরি হয়ে গেছে। এখন কল দেন। ওকে আঙ্কেল, মানে বন্ধু ডান্স দিতেছে। আমিও বন্ধুদের কাছে চলে গেলাম। আড্ডা দিয়ে বিকালে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম মিম সেজে আছে। আজকে নীল শাড়ি পরছে, চোখে কাজল, কপালে কালো টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। ওকে দেখে প্রেমে পড়ে গেলাম। মেয়েটা এমনিতে অনেক সুন্দর, আজকে শাড়িতে আরও অনেক সুন্দর লাগতেছে, একেবারে পরীর মতো, নীলপরি যেটাকে বলে। আমি রুমে বসে আছি, তখন মিম এসে আমাকে বলল, ভূতের মতো। ভূতের চেয়েও সুন্দর, হাসি মুখটা মলিন হয়ে গেল। আমি তো ভূতের মতোই। আজকের দিনেই তুমি আমাকে প্রপোজ করছিলা, মনে আছে? তাই আজকে শাড়িটা পরছিলাম। আচ্ছা খুলে ফেলবো। আগে তো খুব বলতা স্পেশাল দিনগুলোতে শাড়ি পরবা। আমি কি জানতাম নাকি শাড়িতে ভূতের মতো লাগে? মিম কান্না করে চলে গেল। আমারও কষ্ট হলো, কারণ ওকে কষ্ট দিলে আমার অনেক কষ্ট লাগে, হয়তো ভালোবাসতাম বলেই। আর আমাদের দিন এভাবেই যেতে লাগলো। মিম আমাকে অনেক কেয়ার করে, বাট আমি মিমকে অনেক অবহেলা করি, জাস্ট ওকে কষ্ট দেওয়ার জন্য। ওকে নানাভাবে অপমান করি। ইদানিং মিমের চেহারাটা আগের মতো নেই। আমার সাথে কথা বললেই অপমান করি। রাতে হুদাই কল দিয়ে কথা বলি, যাতে মিম বুঝে প্রিয়জন রেখে অন্যজনের সাথে কথা বললে কতটা কষ্ট হয়। রাতে বুকে মাথা রেখে ঘুমাতে চাইলে দূরে ঠেলে দেই, অনেক কষ্ট দেই, অনেক ইগনোর করি, আগের মতো বেশি কথা বলি না। এইসব করে যে আমার কষ্ট হয়নি তা কিন্তু না, আমারও অনেক কষ্ট হয়েছে। দেখতে দেখতে 4টা মাস চলে গেছে। আব্বু আম্মু কিছুটা বুঝতে ফেলেছে আমাদের সম্পর্কটা। এরপরে আমার অনেক জ্বর হয়েছিল। মিম সারাটা রাত না ঘুমিয়ে আমার মাথায় পানি দিছে। যতদিন জ্বর ছিল একটা রাতও ভালো করে ঘুমায়নি, সারাটা রাত নির্ঘুম ছিল। সকালে যখন আমার ঘুম ভাঙতো তখন দেখতাম মিম আমার মাথার পাশে বসে ঘুমাচ্ছে। কি জানি কী কারণে আমি ঘুম ভাঙার সাথে সাথেই মিমের ঘুম ভেঙে যেত, আবার আমার সেবা যত্ন শুরু করতো। কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠি। এর মাঝে ক্রাশের আঙ্কেলের অনেক ঝগড়া হতো, সেগুলো সলভ করে দিতাম। মাঝে মাঝে ক্রাশের চড়ও খাইতে হয়েছে। বিকালে নদীর পাশে বসে আছি, ভাবতেছি মিমকে মেনে নিব, কিন্তু কোন দিন মেনে নেওয়া যায়। ওহ পাইছি, মিমকে আমার জন্মদিনেই মেনে নিব। এর আগে কঠোর হয়ে থাকবো, এর ভিতরে একটু শাস্তি দেই, বুঝুক আমাকে কতটা কষ্ট হয়েছিল। অবশ্য অনেকটা বুঝতে পারছে।
অনেক অপমান করছি, শুধু একটা কথাই বলতো, যতই অপমান করো আমি কখনো ছেড়ে যাব না। এর ভিতরে একটা কাহিনী হয়েছে। আজকে সেই কাঙ্ক্ষিত দিনটা এসে পড়লো। আজকে আমার জন্মদিন। আমার জন্মদিনে মিম রাতে উইশ করলো। আমি কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে যা হলো তা হলো, সকালে বাইরে গেলাম, বন্ধুদের সাথে বসে আছি, সবাই আমাকে শুদ্ধ ভাষায় উইশ করলাম। শুদ্ধ ভাষা বলতে এগুলো বুঝছেন, হ্যাপি পয়দা দিবস, হ্যাপি ডাউনলোড ডে। আর বন্ধুরা বলতে লাগলো, দোস্ত আজকে পার্টি দিতে হবে, আমার কিডনি দুইটা বিক্রি করে দে। বন্ধুরা বলে, কেন? আমার কাছে একটা টাকাও নাই, বাংলাদেশে 2টা ফকির থাকলে আমি তার মধ্যে অন্যতম। বন্ধুরা বলে, আচ্ছা থাকলেও তো তুই দিবি না। সবাই মন খারাপ করে বলল, আচ্ছা যা দিব, রাতে পার্টি হবে। তারপর অনেকক্ষণ আড্ডা দিলাম। পরে আঙ্কেল ফোন, এই আলভি কই তুমি? কেন, কী হয়েছে? তোমার আন্টি রাগ করছে। রাগ ভাঙাতে পারছি না। আঙ্কেল আজকের মতো আমাকে মাফ করেন, আজকে আমার পয়দা দিবসে চাই না আপনার গফের চড় খাইতে। প্লিজ আলবি, না হলে আমি মরে যাব। চিঠি লিখে যাব, আমার মরার জন্য আলভি প্লাস নীলা দায়ী, 2জন মিয়া। আমার সাথে কথা বলাটাই ভুল। কি জন্য যে আপনাকে লাইন দাঁড় করাই দিছিলাম। আচ্ছা যাচ্ছি, সুন্দরভাবে বুঝাইও। ওকে। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নীলা বাসার সামনে গেলাম। সুখে থাকলে ভূতে কিলাই, এখন হারে হারে টের পাচ্ছি। নীলা আন্টিকে কল দিলাম। হ্যালো আন্টি। হ্যালো, কে যেন কল দিছিস বল? আজকে আমার ডাউনলোড দিবস, হ্যাপি বার্থডে টু মি। ওকে, হ্যাপি বার্থডে। আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি, নিচে আসো। ওকে, আসতেছি। নীলা সামনে আসলো। আসতেই আমি 2 গালে হাত দিয়ে বললাম, আজকে কি জন্য ঝগড়া করছো? দুধ গেলে হাত দিয়েছিস কেন? যতবারই কারণ জিজ্ঞেস করছি, গাল 2টি টমেটো করে দিছো। এখন সেই টমেটো থেকে গালকে রক্ষা করার জন্য এই লিনজা টেকনিক। ও, এখন এমন জায়গায় মারবো না, বাবা হতে পারবি না তুই। হালা আমাকে একটা ছেঁচড়ার সাথে প্রেম করাইয়ে দিছস। আন্টি তোমার মুখ দিয়ে এত মধু বেরোচ্ছে কেন? আর আঙ্কেল কি করছে? আরে গেছি রেস্টুরেন্টে, বলে আমি কেন এত আটা ময়দা মেখে আসছি, উনি আমার মেকআপকে অপমান করছে, তাই ব্রেকআপ করে দিচ্ছি। আরে আন্টি তুমি ন্যাচারাল অনেক সুন্দর, মেকআপ করলে কেমন জানি লাগে। মেকআপ ছাড়া যে চেহারা তোমার, যে কোনো ছেলে প্রেমে পড়ে যাবে। ও মা, সত্যি বলছিস? আন্টি, আঙ্কেল তো তোমার ভালোর জন্যই বলছে। কথাটা অবশ্য বন্ধ বলিসনি, আসলে লোকটা ছেঁচড়া হলেও আমাকে অনেক ভালোবাসে, তখন তোর মতো বুঝিয়ে বললেই হতো। আসলে অতিরিক্ত ভালোবাসার ফলে সব গুলিয়ে ফেলে, এটা বলতে গিয়ে আরেকটা বলে। আচ্ছা আমি কল দেব নে, তুই বুইড়াটাকে কিছু শিখাইছস? লে হালুয়া, নিজের বয়ফ্রেন্ডকে বুইয়া বলে? আমি বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খেয়ে ঘুম দিলাম। বিকালে উঠলাম, বিকালে বসে ভাবতেছি আজকে মিমকে যেহেতু মেনে নিব, তার জন্য কিছু গিফট কেনা দরকার। যাই গিফট কিনে আসি। মার্কেটে গেলাম, একা একা ঘুরতেছি, কী কিনবো বুঝতেছি না। তখন ঘুরতে ঘুরতে রাফির বোনের সাথে দেখা, দেখে আমাকে বলল ভাইয়া। আমার কলিজাটা স্যাত করে উঠল, এত মধুসূরে কে আমাকে ভাইয়া ডাকলো। আশেপাশে তাকাচ্ছি, এই যে এখানে আমি, এই যে এখানে আমি। ও, রাফির বোনকে দেখতে পেলাম, কাছে গিয়ে বললাম, তুমি কি করো? আরে ভাইয়া আমি মার্কেট করতে আসছি। আপনি কি জন্য আসছেন? আমি তোমার ভাবির জন্য গিফট কিনতে আসছি। ও ভালোই, তাই এভাবে ঘোরাঘুরি করছেন কেন? কিছুই তো কিনলেন না। আরে পছন্দ করতে পারছি না। ছোটো বোন যদি কিছু মনে না করো, আমাকে হেল্প করো একটু। আচ্ছা ভাইয়া আসেন, আমি পছন্দ করে দিচ্ছি। ধন্যবাদ ছোটো বোন। ধন্যবাদ লাগবে না। মেয়েটা অনেক কিছু পছন্দ করে দিছে, একটা নীল শাড়ি কিনলো, নীল চুড়ি, নুপুর আর কত কি। এগুলো কেনার সময় অনেক হাসাহাসি করছিলাম। এটা মিম দেখে ফেলছে। মিমও আমার জন্য গিফট কিনে মার্কেটে আসছিল। মিম যে আমাকে দেখে ফেলেছে, আমি তখন মিমকে দেখি নাই। মিম আমাকে অন্য মেয়ের সাথে দেখে বাসায় চলে গেল। ওখান থেকে কাউকে কিছু না বলে ঢাকায় চলে গেল। আমি এদিকে হাসি মুখে মিমের জন্য গিফট কিনে যাচ্ছি, কারণ আজকে রাতে সব দুঃখ দূর হয়ে যাবে। অনেকগুলো গিফট কিনে ফেলছি। আমি ছোটো বোনকেও একটা শাড়ি গিফট করলাম, কারণ অনেক কষ্ট করছে আমার সাথে। শাড়ি পাওয়াতে মেয়েটা অনেক খুশি হলো। আমি
গিফটগুলো একটা জায়গায় রেখে দিলাম। এখন বাসায় নিয়ে যাওয়া যাবে না, রাতে দিব। আর বুকটা টেনে নিব। রাতে বন্ধুদের সাথে পার্টি শেষ করে বাসায় গেলাম গিফট নিয়ে। বাসায় যাওয়ার পর কাজের ছেলেটা দরজা খুলে দিল। আমি একটু অবাক হয়ে গেছি, কারণ মিম সবসময় দরজা খুলে দিত, আমি যতই দেরি করেই ফিরতাম না কেন। আমি মনে মনে ভাবলাম হয়তো অসুস্থ, তাই রুমে শুয়ে আছে। আমি হাসি মুখে রুমে গেলাম। রুমে গিয়ে মিমকে পেলাম না। ডাক দিলাম, মিম, আই মিম। কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আব্বু আম্মু কোনো কথা বলছে না। আমার চোখ গেল বিছানায়। বিছানাতে একটা চিঠি পেলাম। মনে মনে ভাবলাম হয়তো সারপ্রাইজ দিবে, হয়তো চিঠিটাতে লেখা আছে ছাদে আসো। আমি হাসি মুখে চিঠিটা খুললাম। চিঠিটা পড়া মাত্রই অজানা এক অভিমান এসে ভর করলো, কারণ চিঠিটাতে লেখা ছিল, জন্মদিনের শুভেচ্ছা নিও। যখন তুমি এই চিঠিটা পড়বে, আমি তোমার থেকে অনেক দূরে। তুমি তো এটাই চেয়েছিলে, আমি যেন তোমাকে ছেড়ে চলে যাই। খুব বিরক্ত ছিল আমার উপর, আর কখনো বিরক্ত করব না। আজকে যখন দেখলাম তুমি অন্য মেয়ের হাত ধরে মার্কেটে ঘুরছো, তখন অনেক কষ্ট হয়েছিল। আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। আসলে তুমি আমার সাথে সুখী ছিল না, তোমার মনে ভালোবাসা জন্মাতে পারিনি, তাই অন্য মেয়ের হাত ধরে ঘুরে বেড়াও। তোমার মূল্যবান সময় করেছি। এই সময় তো মেয়েটার সাথে ফোনে কথা বলতা, আজকেই শেষ। আর কখনো তোমার সামনে আসবো না, ডিস্টার্ব করব না, সারাটা দিনের হিসাব চাইবো না। জানো, অনেক প্ল্যান করে বিয়ে করেছিলাম, বাট সফল হতে পারলাম না। পুলিশ অফিসারটা আমার খালাতো ভাই ছিল। পরে ওনাকে সব বুঝাই বলছিলাম, আর উনিই আমাদের বিয়েটা পড়িয়ে দিয়েছিলেন। আচ্ছা, এত কিছু করেও তোমাকে পেলাম না। তুমি ভালো থেকো। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকব। তোমার সুখেই আমার সুখ। শেষে একটা অনুরোধ, তোমার জন্য একটা নীল পাঞ্জাবি কিনেছি, ওটা পরো। বাই, আল্লাহ হাফেজ। চিঠিটা পড়ে হাসবো না কাঁদবো কোনোটাই বুঝতে পারছি না। ভাবছিলাম আজকেই বুঝি তোমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেব, আর তুমি কিনা ভুল বুঝে চলে গেলে। অনেক অভিমান ভর করতেছে আমার কাছে। একটা বারো জানতে পারতে আমি বলে দিতাম ওর বা কি দোষ কোথায়। আমি কোনো দিন হুদাই ফোন দিয়ে কথা বলতাম, আর এমন সময় অন্য একটা মেয়ের সাথে দেখলো। এভাবে বাবা স্বাভাবিক। রাতটা এভাবেই কেটে গেল। সকালে উঠে আব্বু আম্মু জানতে চাইলো কী হয়েছে আমাদের মাঝে। পরে আমি বললাম একটু ঝগড়া হয়েছে। আব্বু বলল, তুই যদি বৌমাকে নিয়ে আসতে না পারিস তোর কোনো জায়গা হবে না, এখন বেরিয়ে যা। আমি বাসা থেকে চলে আসলাম। দূর, ভাল লাগে না। মিমকে অনেক বেশি মিস করতেছি, আর কেয়ারিংগুলো আরও বেশি মিস করি। আসলে ওর কেয়ারিংগুলো কখন থেকে ভালো শুরু করছিলাম বুঝতে পারিনি। সারাক্ষণই মিমের কথা মনে পড়ে। এভাবে 2টা দিন কেটে গেল, আর থাকতে পারতেছি না। যেভাবেই হোক মিমকে ফেরাতেই হবে। তাই ওনাকে ফিরিয়ে আনতে ওর দেওয়া পাঞ্জাবি পরে ওর বাসায় রওনা দিলাম। অনেকক্ষণ পর মিমের বাসায় গেলাম। যেতেই মিমের মা আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। মিমের সাথে কি তোমার কিছু হয়েছে? মানে একটু ঝগড়া হয়েছিল। তাই তো মেয়েটা 2 দিন ধরে কিচ্ছু খায় নাই, শুধু কান্না করে। জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না। আচ্ছা, মিম এখন কোথায়? এখন দেখলাম ছাদে গেছে। আচ্ছা, আমি আসতেছি। আমি ছাদে গেলাম, গিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে, কেমন রোগাটে লাগতেছে। আমি পিছনে ওর গায়ে হাত দিলাম আর বলতে লাগলাম, আমি কামিং বউ। আমার দিকে চেয়ে মুখটা ঘুরিয়ে ফেললো। কি হলো, কথা বলো। দেখো, ওই মেয়েটা রাফের বোন ছিল, আর তোমার জন্য গিফট কেনার জন্য ওই মেয়েটাকে সাথে নিয়েছিলাম, এছাড়া আর কিচ্ছু না। অন্যদিকে চেয়ে আসছে, আর কিছু তো বলো, বলবা না তো? মিম যেই রিয়্যাক্ট করতেছে, কি করব। ওহ, মনে পড়ছে, মিম একবার বলেছিল ঝগড়া হলে লিপকিস করলে সব মিটে যায়। তাই আমি মিমকে জড়িয়ে ধরে লিপকিস করে দিলাম। মিম তখন ছোটার জন্য চেষ্টা করতেছে। অনেকক্ষণ পরে ছাড়লাম। ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে কেউ কিস করে? আমি করি। কথা বলো না কেন?
তোমার সাথে কোনো কথা নাই, তুমি আমাকে শুধু কষ্ট দাও। হয়েছে বেবি, আর রাগ করতে হবে না, তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই চলে আসছি। ও ভালো তো, এতদিন ভালোবাসা কোথায় ছিল? হালকা বাতাসে ভালোবাসা আকাশে। তোমার ফাজলামো এখনো কমই নাই। না গো আমার ফুসফুস, বউ দাও না কি দিব? তোমার লিপটা। পারবো না, কষ্ট দেওয়ার সময় মনে থাকে না? এখন এইসব কিছুই হবে না। ওকে, তাহলে আর কি, অন্য কারো কাছে যাই? ঠ্যাং ভেঙে ফেলবো। এতগুলো দিন অনেক কষ্টে ছিলাম, এখন কথার অবাধ্য হলে বাবা হতে দিব না। এই বৃষ্টি আসতেছে, রুমে চলো। আরে কই যাও, বৃষ্টিতে ভিজবো। জ্বর আসবে তো। আসুক, ক্ষতি নেই। দুইজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলাম, ভিজে রুমে চলে আসলাম। এখন বউয়ের সাথে এই বৃষ্টির দিনে একটু ইয়ে করে নেই। এখন যদি বাবা না হতে পারি, ফিউচারে পারবো না। এই মেয়েরা যান, আপনারা আমাকে বাবা হতে দেন, আর নেক্সট স্টোরি পড়তে আইসা পড়েন। পূর্ণতা পেলে আরেকটা ভালোবাসার গল্প নিয়ে আসবো।